আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন সবাই? আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন মেডিটক আমার ডাক্তারের নিয়মিত আয়োজন মেডি লাইভের 1079তম পর্ব থেকে আমি ডাক্তার তামান্না মাহমুদ উর্মি আপনাদের সবাইকে সুস্বাগতম জানাচ্ছি। এবং আমাদের একটি ধারাবাহিক আয়োজন যৌন জিজ্ঞাসা, যে আয়োজনের নবম পর্বে পৌঁছে গেছি আমরা। সুপ্রিয় দর্শক, আপনাদের স্বার্থে আসলে আমাদের আয়োজনগুলো, আপনাদের এই কথাগুলো, এই না বলা কথাগুলো শুনতে চাই, আমরা জানতে চাই, কমেন্ট বক্সে জানাতে পারেন আমাদেরকে। এবং আপনাদের এই না বলা প্রশ্নগুলোর উত্তর, জিজ্ঞাসাগুলোর পরামর্শ আমরা দিতে চাই। সেজন্য বিশেষজ্ঞ চিকিৎসকদেরকে আহ্বান করি এবং তারাও সাড়া দেন, তারা খুব সুন্দর করে আপনাদের জিজ্ঞাসার পরামর্শ দেন। তার ব্যতিক্রম আজকেও হবে না। আজকে আমাদের সাথে যৌন জিজ্ঞাসায় রয়েছেন ডাক্তার মোহাম্মদ রায়হান হোসেন, যিনি লামানা অ্যাস্থেটিক্স অ্যান্ড লেজার সেন্টারের কনসালটেন্ট অ্যাস্থেটিক ডার্মাটোলজিস্ট এবং লেজার স্পেশালিস্ট। তিনি আপনাকে সুস্বাগতম জানাচ্ছি ডক্টর রায়হান আমাদের আজকের পর্বে। আশা করছি ভালো আছেন। ধন্যবাদ ডক্টর উর্মি, ধন্যবাদ মেডিটক ডিজিটালকে এবং এসকে ফার্মাসিউটিক্যালসকে এই ধরনের একটি শিক্ষামূলক প্রোগ্রামকে আয়োজন করার জন্য। কারণ আমাদের মতো এই ধরনের বাংলাদেশে এই ধরনের একটি শিক্ষা খুবই দরকার ছিল। আমরা প্রচুর পেশেন্ট পেয়ে থাকি যারা আমাদের কাছে এই ধরনের সমস্যাগুলো নিয়ে আসে। সবাইকে একই কথা বলতে হয়, অনেকের এই এডুকেশনটা নাই, এবং মেডিটক ডিজিটাল কিন্তু সেই জায়গাটাকে ওপেন আপ করেছেন। অনেক বিশেষজ্ঞ ডক্টর এখানে আসছেন, ডার্মাটোলজিস্ট, সাথে সাইকিয়াট্রিস্ট এবং নিউরোলজিস্ট। এই তিনটা সেক্টরই কিন্তু মেইনলি সাইকোসেক্সুয়াল ডিসঅর্ডারগুলোকে হ্যান্ডেল করে। সো এই তিন ধরনের স্পেশালিটি থেকেই কিন্তু ডক্টর রেগুলার এসে এই এডুকেশনগুলো দিচ্ছেন। এই অনুষ্ঠান আয়োজন করার জন্য সমৃদ্ধভাবে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং দর্শকদের সবাইকে আসসালামু আলাইকুম। জি, ধন্যবাদ ডক্টর রায়হান, এবং এসকে ফার্মাসিউটিক্যালকে ধন্যবাদ জানাচ্ছি, তারা আমাদের সাথে আছেন এই পর্ব আয়োজনে, এবং ভ্যালেন্টি আমাদের নলেজ পার্টনার। সুপ্রিয় দর্শক, আগেই বলেছি আপনাদের জিজ্ঞাসা আমাদের কমেন্ট বক্সে রাখতে পারেন। প্রতিনিয়ত আমরা আপনাদের জিজ্ঞাসার পরামর্শ দিয়ে থাকি। তবে এই পর্বটি আমরা একটু ব্যতিক্রম ভাবে আয়োজন করতে চাই। আমরা শুরুতে আসলে একটু কনসালটেশন পার্টটা নিয়ে আলোচনা করতে চাই। বিভিন্ন বয়সে সেক্স এডুকেশন কিরকম হওয়া উচিত, কিভাবে সেক্সুয়াল লাইফকে খুব সুন্দরভাবে পরিচালনা করার জন্য তরুণীরা, কিশোরীরা প্রি ম্যারিটাল এইজে নিজেকে প্রিপেয়ার করবেন, এবং ম্যারেজ পরবর্তী সময়ে কিভাবে সেক্সুয়াল লাইফটা কন্টিনিউ করবেন, সে ব্যাপারে কনসালটেশন প্রয়োজন হয় অনেকে। সে বিষয়ে আজকে আমরা কথা বলতে যাচ্ছি। ডক্টর রায়হান অবশ্যই খুব গুরুত্বপূর্ণ পরামর্শ দিতে যাচ্ছেন। শুরুতেই জানতে চাই ডক্টর রায়হান, সেক্স এডুকেশনের গুরুত্বটা কতটুকু? এটা আমাদের সোসাইটিতে খুবই ইম্পর্টেন্ট, কারণ সেক্স এডুকেশনটা আমাদের সোসাইটিতে আগে থেকেই ছিল না। এই ব্যাপারটা কখনো ওপেন আপ হয়নি, সবাই এই ব্যাপারটা খুব শাই ফিল করতো। যদিও জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইস্যু, আমাদের যেরকম মৌলিক চাহিদা যা যা আছে এর মধ্যে কিন্তু যৌন চাহিদা অন্যতম গুরুত্বপূর্ণ। জি জি জি, আপনাকে ইন্টারাপ্ট করি, আপনি পাস্ট টেন্সে কথা বলছেন, সবাই শাই ফিল করতো, হ্যাঁ সেটাই বলছি, এখনো আছে, এক্স্যাক্টলি সেই যে এখনো করে। হ্যাঁ, ডক্টর সোসাইটির অনেকে এই ব্যাপারটা নিয়ে কথা বলতে চায় না। আমি কথা বলছি, আপনি কথা বলছেন, হয়তো আপনাকে আমাকে এই প্রশ্নের সম্মুখীন হতে হবে যে আমরা কেন কথা বলছি। এক্স্যাক্টলি। সো আমার মনে হয় যে এখন তো গ্লোবালাইজেশনের যুগ আর কি, আমাদেরকে ফলো করতে হবে আমাদের থেকে যে কান্ট্রিগুলো মোর ডেভেলপড আর কি, শিক্ষা দিকে, ফাইন্যান্সিয়ালি সব দিক থেকে যারা মোর ডেভেলপ, কাউকে না কাউকে মডেল হিসেবে নিতে হবে। পৃথিবীর বেশিরভাগ দেশেই কিন্তু, উন্নত দেশগুলোতে কিন্তু এই সেক্স এডুকেশনটা তাদের একাডেমিক পার্টের একটা অংশ। যদিও আমাদের আমি বিশ্বাস করি যে একসময় কিন্তু আমাদের দেশে এটা শুরু হবে, বা অল্প করে হয়তো শুরু হয়ে যাচ্ছেও। স্পেসিফিক্যালি মেডিটক ডিজিটালের মতো এই ধরনের প্ল্যাটফর্মগুলো যখন এই ধরনের এডুকেশনগুলোকে ওপেন আপ করছে, মানুষ, আমি দেখছি এই ধরনের প্রোগ্রামগুলো কিন্তু আজকে 9 নম্বর পর্ব, আগে প্রোগ্রামগুলো দেখছি অনেক ভিউয়ার এবং অনেক কোশ্চেন, মানুষের অনেক জানার ব্যাপার আছে এই জায়গাটাতে। কারণ কি, না জানার জন্যই কিন্তু মানুষ এটা থেকে সাফার করছেন। সেই সাফারিংস এর এক পর্যায়ে কিন্তু তার সংসারটা ভেঙেও যাচ্ছে। এত ম্যাসিভ একটা সাফারিংস হচ্ছে ব্যাপারটা নিয়ে, অথচ কেউ কথা বলছে না, বা এখন কথা বলা শুরু হচ্ছে, এটাকে আমি ওয়েলকাম জানাচ্ছি। আগের পর্বগুলোতে কিন্তু খুব চমৎকার ভাবে আমার সিনিয়র ডক্টররা, কলিগরা অনেক চমৎকার আলোচনা করেছেন, এবং কখন হচ্ছে একজন সাইকিয়াট্রিস্টের কাছে বা ডার্মাটোলজিস্টের কাছে অথবা ইউরোলজিস্টের কাছে শরণাপন্ন হতে হবে এই ধরনের যৌন সমস্যাগুলো নিয়ে। স্পেসিফিক্যালি আমি যেই পার্টে আজকে ফোকাস করতে চাই সেটা হচ্ছে যে বেশিরভাগ লোকজনই কিন্তু জিজ্ঞেস করেন যে ওষুধ ছাড়া কি কোনো প্রতিকার আছে কিনা। আসলে কি ওষুধ ছাড়া প্রতিকার পুরোপুরি নিশ্চয়তা দেওয়াটা মুশকিল, কিন্তু সবার ক্ষেত্রে সাইকোলজিক্যাল কাউন্সিলটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা ভেরি ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে আমরা জানি যে সেক্সুয়াল অ্যাক্টিভিটির যে মেকানিজমটা,
সেটা কিন্তু কখনোই গাইড জোড়া হয় না, সেটা টোটালি ডিপেন্ড করে হচ্ছে তার বডিতে তার মেন্টাল স্ট্রেংথ কতটুকু, সেটার উপরেই কিন্তু ডাইরেক্টলি প্রপোর্শনাল হয় যে তার সেক্সুয়াল পারফরমেন্সটা কতটুকু ভালো হবে। সেই ক্ষেত্রে একটা মানুষের কিন্তু একেবারে সে যখন বাল্যকাল বা শিশু অবস্থায় আছেন সেই সময় কিন্তু তার গার্ডিয়ানরাই সেখান থেকে তার দিকে নজর দিতে পারেন বা তার দিকে এক্সট্রা কেয়ার নিতে পারেন। সেটা কিভাবে করা সম্ভব সেটা নিয়ে আমি আজকে কথা বলবো। আমি জানি যে আজকের যে বাচ্চা বা আমারও কিন্তু বেবি আছে বা আরো অনেকে যারা গার্ডিয়ান আছে তারা জানেন যে তাদের এই বেবিটি কিন্তু ইন ফিউচারে সে একসময় ফাদার হবে বা মেয়ে বেবি হলে সে একসময় মাদার হবে। সো তার একটা ফিউচার লাইফ যেন সিকিউর হয়, খুব চমৎকার একটা লাইফ যেন সে লিড করতে পারে, সেটা কিন্তু শুরুটা একেবারে শিশু কাল থেকেই আর কি। সেক্ষেত্রে কি কি ব্যাপারে খেয়াল করা উচিত গার্জিয়ান হিসেবে? খুব ভালো করে খেয়াল করতে হবে যে আপনার বাচ্চার বয়স যখনই হচ্ছে 2 বছর পার হয়ে যাচ্ছে, 2 থেকে 3 বছর হচ্ছে, সেই বেবিটি কিন্তু আপনার সাথে ইন্টারাকশন শুরু করেছে, সে কথা বলে, সে কথা একটা অ্যান্সার দিচ্ছে, শিখছে, কিছু কথা সে আপনার কাছ থেকে নিচ্ছে। এই যে তার একটা এডুকেশনাল স্টেজ, এই স্টেজেই কিন্তু তাকে প্রপার এডুকেশন দিতে হবে। এই সময় কিন্তু এডুকেশন খুব লিমিটেড, সেটা যে খুব ব্রড তা না। কি ধরনের সে এডুকেশনটা, সেটা হচ্ছে যে এই ধরনের বেবিরা যখন সে টয়লেট করবে, সেই টয়লেটের ব্যাপারটা কিন্তু তাকে একটা হেলদি টয়লেট কিভাবে মেনটেন করতে হয়, ক্লিনজিংটা কিভাবে করতে হয়, সেই সেই সময় থেকেই কিন্তু এটাকে শেখাতে হবে। হ্যাঁ, সে হয়তো যেখানে সেখানে তার মলত্যাগ করছে বা মূত্রত্যাগ করছে, সেখানে আস্তে আস্তে থেকে শেখাতে হবে যে এটা একটা পার্টিকুলার স্পেস আছে ওইভাবে, এবং তার আর্ট আসলে বলতে হবে। এবং তার গার্ডিয়ানের কাজ হচ্ছে ওই সময়টা তার জেনিটাল এগুলো খুব ভালো করে পরিষ্কার করা। কারণ ছোটবেলা থেকে এই হ্যাবিটটা যদি না থাকে তাহলে কিন্তু নানা ধরনের ইনফেকশন ডেভেলপ করতে পারে, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে, সেখান থেকে আরো কমপ্লিকেটেড কিছু হতে পারে। তার ফিউচার লাইফে কিন্তু সেক্সুয়াল লাইফটা নর্মাল যে লাইফ লিড করার কথা সেটা নাও হতে পারে। আরেকটা খেয়াল করতে হবে যে 2 to 3 ইয়ার্স থেকে তার ডেভেলপমেন্টের কোনো অ্যানোমালি আছে কিনা। সেই বাচ্চাটা যদি ছেলে বাচ্চা বা মেয়ে বাচ্চা হয়ে থাকে, তার প্রস্রাব করার সময় খেয়াল করতে হবে যে সে ঠিক মতো মূত্রনালী থেকে ক্লিয়ার হচ্ছে কিনা, তার প্রস্রাবের পরিমাণ কম হচ্ছে না বেশি হচ্ছে। প্রত্যেকটা জিনিসই কিন্তু ইম্পর্টেন্ট, কারণ এই আর্লি স্টেজে যদি আমরা এই জিনিসগুলোকে ডায়াগনোসিস করতে পারি, তার টেস্টিসটা কি রাইট জায়গায় রাইট টাইম আসলো কিনা, নাকি সেটা অন্য কোথাও থেকে গেছে বডিতে, সেই জিনিসগুলো যদি আর্লি ডায়াগনোসিস হয় এবং রাইট ট্রিটমেন্ট হয় তাহলে কিন্তু তার লাইফ টাইম, তার ফিউচারটা অনেক সিকিউর হবে আর কি। কিন্তু সেই ক্ষেত্রে যদি আমরা এই জিনিসগুলোকে অবহেলা করি, আমার বাচ্চাটার ক্ষেত্রে যদি আমি খেয়াল না করি, তার তার মায়েদের ক্ষেত্রে স্পেসিফিক্যালি এই জিনিসটা খুব গুরুত্ব। তার মেয়ে বেবি যদি থাকে তাহলে তার এইদিকে খুব ভালো করে খেয়াল করা। ফাদার উচিত হবে তার ছেলে বেবি জেন্টাল লেগে বা ফাদার এবং মাদার দুইজনই খেয়াল করতে পারেন তার ডেভেলপমেন্টের কোনো ধরনের কোনো অ্যানোমালি আছে কিনা, তার সমস্ত অ্যাক্টিভিটি গুলো নর্মাল কিনা, প্রস্রাব পায়খানা এই ধরনের হ্যাবিট গুলো নর্মাল কিনা, অ্যামাউন্টটা নর্মাল কিনা, এবং যে দিক দিয়ে বের হওয়ার কথা সেটা ঠিক মতো হচ্ছে কিনা। কারণ আমরা জানি যে কনজেন্টাল অনেক ধরনের অ্যানোমালি থাকে, যেটা আর্লি স্টেজে ট্রিটমেন্ট করলে, সার্জারি করলে খুব চমৎকার রেজাল্ট আসে এবং বাচ্চারা অনেক ভালো থাকে। তার টেস্টিসটা যদি সঠিক জায়গায় না থেকে থাকে তাহলে অ্যাবডোমেন থেকে সেটা টেম্পারেচার বেশি হবে, ফিউচার লাইফে তার স্পারমাটোজেনেসিসের সমস্যা হবে। সো এই জিনিসগুলোকে খেয়াল করা। আচ্ছা, আরেকটু ডিপে আসি, সেটা হচ্ছে বাচ্চাদেরকে যখনই হচ্ছে আপনার 2-3 ইয়ার্স পার হয়ে যাচ্ছে, খুব খেয়াল করবেন আপনার বেবিদের ক্ষেত্রে ওরা যেন কখনোই সাইকোলজিক্যালি বা ফিজিক্যালি যেন অ্যাবিউজড না হয়। এটা খুব ইম্পর্টেন্ট। আমাদের বেবিদেরকে আমরা কাদের কাছে দিচ্ছি, কাদের সান্নিধ্যে দিচ্ছি, প্যারেন্টস ছাড়াও অন্য কার কোলে আমি দিচ্ছি, সে কোনোভাবে অ্যাবিউজ করছে কিনা, এটা খুবই ইম্পর্টেন্ট। কারণ কোনো বাচ্চা যদি তার এত আর্লি চাইল্ডহুডে কোনোভাবে অ্যাবিউজ হয়ে থাকে, এটা তার জন্য ধরনের মেন্টাল ট্রমা, সে বলতে পারবে না, বাট তার ভিতরে ভিতরে হচ্ছে এটা থেকে যাবে। ফিউচার একসময় তার সেক্সুয়াল লাইফ যেটা নর্মাল হওয়ার কথা সে ব্যাপারে সে ভীতি তৈরি হবে, ফিয়ার তৈরি হবে। মেয়েদের ক্ষেত্রে সে সেক্সুয়াল ডিজায়ার তার কমে যাবে, সে ওই ওই জায়গাগুলোকে সবসময় তার মধ্যে একটা ভয় থেকে যাবে যে আর্লি লাইফে তার এই ধরনের যদি কোনো ট্রমা হয়ে থাকে আর কি। সো খুব ভালো করে খেয়াল করতে হবে যে সেক্সুয়াল যেন কখনোই কোনো বেবি অ্যাবিউজড না হয়। এটা খুবই ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্যারেন্টস এর জন্য আর কি। তার পাশাপাশি হচ্ছে সে তার একটা ছেলে বেবি তার আশেপাশে আরো মেয়ে বেবিদের সাথে বড় হবে, খেলা করবে, এটা নর্মাল। কিন্তু সেটা খেয়াল করতে হবে যে এই খেলাধুলার পাশাপাশি কোনো অ্যাবনর্মাল অ্যাক্টিভিটি আছে কিনা। কারণ হচ্ছে জানেন যে কিছু সাইকোলজিক্যাল ডিসঅর্ডার আছে, যে হোমোসেক্সুয়ালিটি, সেটাকে অনেক কান্ট্রিতে নর্মাল বলে বা অ্যাবনর্মাল বলে, সেই এক্সপ্লেনেশনে আমি যাব না, বাট আমাদের সোসাইটিতে আমরা এটাকে অ্যাবনর্মালি দেখি। সো আমার বেবিটা যেন এই ধরনের কোনো সেক্সুয়াল বিহেভিয়ারের সম্মুখীন না হয়, সেই ক্ষেত্রে কিন্তু তার আর্লি লাইফে যে হ্যাবিটটা কিন্তু গ্রো করছে সেটা খুব ইম্পর্টেন্ট। কিরকম সেটা, আমি ছেলে অনেকে এরকম করেন যে ছেলে বেবিদেরকে মেয়েদের ড্রেস পরান, মেয়ে বেবিদেরকে ছেলেদের ড্রেস পরান। এটা কিন্তু ঠিক না, কারণ এটি কিন্তু আমরা জানি যে ট্রান্সভেস্টিজম নামে একটা টার্ম আছে। ছেলেদের এই ধরনের ড্রেস আপেও যদি আপনি চেঞ্জ আনেন যেটা তার জন্য নর্মাল, সেটাই আপনাকে করতে হবে। এই ধরনের অ্যাবনর্মাল কোনো হ্যাবিটে নেওয়া যাবে না। ছেলে বেবিদের যে খেলনা নিয়ে খেলার কথা, মেয়েদের যেটা খেলার কথা, এটাই তাকে গ্রো করতে দিতে হবে। তাহলে তার নর্মাল ডেভেলপমেন্টাল গোলটা একদম স্বাভাবিক হবে, সে অ্যাডাল্ট লাইফে এসে তার স্বাভাবিক লাইফ লিড করতে পারবে। আমি বোধহয় ক্লিয়ার করতে পেরেছি যে পেডিয়াট্রিক একটা চাইল্ডের ক্ষেত্রে তার গার্ডিয়ানের কি করার আছে এখানে, কিন্তু বেবিদের কিছু করার নাই, কারণ এই সময় তাদের কোনো কন্ট্রোল থাকে না। এই সময় পুরো রেসপন্সিবিলিটিটাই হচ্ছে কিন্তু গার্ডিয়ানের। সো আমরা যারা চাই যে আমার বেবিটার ফিউচারটা খুব শাইনিং ফিউচার হবে, তার নর্মাল অ্যাক্টিভিটি, তার লাইফটা ভালো হবে, তাকে কিন্তু এই জিনিসগুলো গুরুত্ব দিতে হবে।
এবং তাকে হচ্ছে খাদ্যাভ্যাসের ক্ষেত্রে খেয়াল করতে হবে, ছোটবেলা থেকে সে কি সুষম খাদ্যাভ্যাসে পরিণত হচ্ছে কিনা। আমি তাকে যদি অনেক বেশি বাইরের খাবার খাই অভ্যস্ত করি, চিপস খাওয়াই, চকলেট খাওয়াই বেশি করে, ওর বডি কিন্তু নিউট্রিশন পাবে না। ছোটবেলা থেকে যে নিউট্রিশনের একটা গ্যাপ পড়তেছে, সে যখন অ্যাডাল্ট লাইফে আসবে তার তো অনেক বডি ডিমান্ড বাড়বে। সেই ডিমান্ড গুলো সে ছোটবেলা থেকেই ফুলফিল করছে, তাহলে ইন ফিউচারে এসে তার এই বড় রেসপন্সিবিলিটি গুলো সে কিভাবে নিবে। সো প্রিপারেশনটা কিন্তু ওখান থেকে শুরু হচ্ছে, আপনার বেবি কি হেলদি ফুড নিচ্ছে কিনা, তাকে কি আপনি গ্রিন লিফি ভেজিটেবল খাওয়াচ্ছেন কিনা, তার ভিটামিনস এর সাপ্লাইটা কি ঠিক আছে কিনা। সো একটা গুড হেলদি লাইফস্টাইল, গুড ফুড হ্যাবিট, তার পাশাপাশি রিলিজিয়াস অ্যাক্টিভিটিতে ইনভলভ করা। 2-3 ইয়ার্সে বেবি বুঝবেন, আপনার জায়নামাজে আপনি নামাজ পড়ুন বা হচ্ছে পূজা করুন, যাই করুন না কেন, যে যে রিলিজিয়নের হোক না কেন, আমাদের উচিত হবে আমাদের বেবিদেরকে ছোটবেলা থেকে তার রিলিজিয়নের দিকে তাকে আকৃষ্ট করা এবং রিলিজিয়নের সাথে ইনভলভ করা। তাহলে হবে কি, যে আমাদের রিলিজিয়নের যে জিনিসগুলো নিষিদ্ধ আছে এগুলো কিন্তু যৌন জীবনের জন্য আসলে ক্ষতিকারক। সেই জিনিসগুলোর কিন্তু যদি আর্লি লাইফ থেকে যদি ইসলামিক স্টাডি বা অন্য ধর্মের যেই ধর্মই হোক না কেন, সে যার যার ধর্ম যদি সে প্রথম থেকে যদি স্টাডি করায়, সেই বেবিটা কিন্তু প্রত্যেকটা রিলিজিয়ন কিন্তু একটা মানুষকে পরিপূর্ণ চমৎকার মানুষে পরিণত করতে হেল্প করে। সো এই স্টাডিটা শুরু হওয়া উচিত একদম আর্লি লাইফ থেকে। ঠিক আছে, আমি এখন অ্যাডাল্ট যাচ্ছি, যে প্রি যখন আমরা পিউবার্টিতে আসি চমৎকার একটা ভাবে বেবি। আসলে, জি, চমৎকার ভাবে আপনি আসলে বলেছেন যে প্যারেন্টসদের কি কি ভূমিকা রয়েছে শিশুদের প্রতি, তাদের পরবর্তী লাইফটাকে খুব বেশি ইভেন্টফুল যেন না হয় সেদিকে আহ, আলোকপাত করেছেন আপনি। আসলে শুনতে একটু অন্যরকম লাগতে পারে আমাদের যারা দর্শকরা রয়েছেন, যে বলা হচ্ছে বাচ্চার পটি ট্রেনিং এর কথা বলা হচ্ছে, বাচ্চার ফুড এন্ড নিউট্রিশনের কথা বলা হচ্ছে, এবং বাচ্চার রিলিজিয়াস যে ভ্যালুজ আছে সেগুলো ক্রিয়েট করার কথা বলা হচ্ছে। কেন বলা হচ্ছে এগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক, আমাদের একজন চিকিৎসক বলেছেন, আমিও আরো বলতে চাই যে ছোটবেলা থেকেই যদি শিশুর এই দিকগুলোতে আপনি খেয়াল করেন, আপনি যে সমস্যায় এখন ভুগছেন সেই সমস্যায় আপনার শিশুটি ভবিষ্যতে ভুগবে না। আপনার শিশুর প্রতি আপনার এই দায়িত্বটি আপনার পালন করা উচিত। তো আমরা চলে আসছিলাম পিউবার্টিতে। বলুন প্লিজ কন্টিনিউ। তুমি যখন পিউবার্টিতে আসে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা স্টেজ আর কি, সেক্সুয়াল লাইফের সাথে লিঙ্ক করে আমি সেই স্টেজটার কথা এক্সপ্লেন করতে যাচ্ছি। রবীন্দ্রনাথ কিন্তু বলেছেন যে 14 বছর মতো বালাই আর নেই। তো আপনাকে খেয়াল করতে হবে, 14 বছরের একটা বেবি, আপনি যখন গার্ডিয়ান, আপনার আপনার বেবিটা যখন 14 বছরে পদার্পণ করলো, তখন তার বডি কিন্তু একটা শিশু থেকে একটা যৌবনের দিকে পদার্পণ করছে। সেই সময় তার বডিতে এমন সব অ্যান্ড্রোজেনিক হরমোন রিলিজ হচ্ছে যার কারণে তার গনোডাল ডেভেলপমেন্ট হচ্ছে। তার মেল জেনিটাল অর্গান বড় হবে, তার ফিমেল জেনিটাল অর্গান বড় হবে, তার বডিতে অর্গান চেঞ্জ গুলো ভিজিবল হওয়া শুরু করবে আর কি। মানে এই সময় হরমোনের একটা জোয়ার আসে শরীরে, এবং এই হরমোনের জোয়ারটা যদি কন্ট্রোলেবল না হয় তাহলে কিন্তু এই জোয়ার বাঁধ ভেঙে নানা ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আমি একটু এক্সপ্লেইন করে বলছি ব্যাপারটা। এই সময়টাতেই হচ্ছে কিন্তু ছেলেদের মধ্যে বা মেয়েদের মধ্যে এক ধরনের আকর্ষণ তৈরি হওয়া শুরু হয়। ছেলেদের তৈরি হবে মেয়েদের প্রতি, এবং মেয়েদের তৈরি হবে ছেলেদের প্রতি। যে আকর্ষণটা, এটা একটা ন্যাচারাল আকর্ষণ, এটা তৈরি হওয়াটাই স্বাভাবিক, না হলে অ্যাবনর্মাল। আপনার বেবি যদি এই ধরনের চেঞ্জ দেখেন সেটা নর্মাল, কিন্তু কখন সেটা অ্যাবনর্মাল হবে আপনাকে খুব ভালো করে খেয়াল করতে হবে এই পয়েন্টটাতে। যখন একটা ছেলে পিউবার্টিতে আসলো আর কি, তখন কিন্তু গার্ডিয়ানের উচিত ওই পিউবার্টির ওই ছেলে বা মেয়ের সাথে খুব বেশি ফ্রেন্ডলি হয়ে যাওয়া। কারণ হচ্ছে এই সময় হচ্ছে সে ভুল পথে যাওয়ার জন্য কিছু অপশন তৈরি করবে নিজে নিজে। সেটা আপনি কিভাবে বুঝতে পারবেন যে আপনার বেবি কি বিপথে যাচ্ছে কিনা, এবং বিপথে গেলে কি কি সমস্যা হবে সেটা আমি বলে দিচ্ছি। সাধারণত এই ধরনের বয়সে হয় কি, যেহেতু মেয়েদের প্রতি একটা আকর্ষণ তৈরি হবে, সে কিন্তু চাবে যে এমন নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষণ হওয়ার জন্য, নিষিদ্ধ কিছু অভ্যাস গড়ে তোলার জন্য, সেটা মাস্টারবেশন হোক, পর্নোগ্রাফি হোক, এই ধরনের জিনিসে। তো আপনি কিভাবে বুঝবেন যে আপনার বেবি এই ধরনের কোনো কিছু আসক্ত হচ্ছে কিনা? খেয়াল করে দেখবেন যে আপনার বেবি যদি আপনার সোশ্যাল লাইফ থেকে একটু ডিটাচ থাকে, যদি কখনো মনে হয় যে আমার বাচ্চাটা আমার সাথে না মিশে একা থাকতে বেশি পছন্দ করে, একা রুমে বেশি পছন্দ করে, দরজা লাগিয়ে বেশিক্ষণ সময় থাকে। আমরা জানি যে নিষিদ্ধ কাজগুলো কিন্তু সবার সামনে করাটা ডিফিকাল্ট আর কি, আমি খুব বোল্ডলি বলছি এই কাজগুলো, এবং পয়েন্ট আউট করার চেষ্টা করছি তাদেরকে, প্যারেন্টসদেরকে, যেন আপনার সন্তানদের মধ্যে এই ধরনের হুটহাট করে চেঞ্জ যদি আসে, উচিত হবে তাকে শাসন বারণ তো করতেই হবে, বাট সেটা অনেক আদর ভালোবাসা দিয়ে করতে হবে, বুঝিয়ে করতে হবে। তার সাথে আপনি যদি খুব বেশি রুড হয়ে যান, সেক্ষেত্রে কিন্তু সে অপোজিট রিয়েক্ট করতে পারে। তাকে ফ্রেন্ড হয়ে তার কাছে আসতে হবে। কারণ হচ্ছে এই সময় যদি আপনার বাচ্চাটা ওই ধরনের কোনো জিনিসের প্রতি আসক্ত হয়ে যায়, তখন কিন্তু তার যৌন জীবনটা ব্যাহত হবে। কেন ব্যাহত হবে? কারণ হচ্ছে সে পর্নোগ্রাফিতে যে জিনিসগুলো দেখছে, এটা আমাদের সোসাইটির কিছু না, এটা সবই হচ্ছে ইউরোপিয়ান। ওদের বডি স্ট্রাকচার আমাদের বডি স্ট্রাকচার একেবারে আকাশ পাতাল ডিফারেন্স আর কি। সেই যে ফিমেলকে দেখছে, তার পাশে যে মেলটা আছে ওটা ওই রিজিয়নের মেল। আর যখন এইখানকার এই আমাদের সাবকন্টিনেন্টের একটা ছেলে যখন ওই জায়গায় তাকে তুলনা করবে, সে কখনোই এরকম পারফর্ম করতে পারবে না। তার বডি ফিগার এরকম না, সে জেন্টালি এরকম না, তার তার হাইট, তার বডি ফিগার, তার বডি ইমিউনিটি, তার বডি স্ট্রেংথ কোনো কিছু এরকম না।
এবং হচ্ছে যা দেখতেছে সেটা পুরোটাই হচ্ছে আনরিয়ালিস্টিক একটা ব্যাপার, অনেকগুলো জিনিস কাট পিস করে একটা লম্বা সময় ধরে দেখাচ্ছে। তখন যদি সে দেখতে দেখতে তার মাথার মধ্যে তৈরি হবে যে এটা বোধহয় একটা নর্মাল জিনিস, এবং তার ফিউচার লাইফে সে কিন্তু এই ধরনের ফিগারকে পছন্দ করবে। এই ধরনের ফিগার দেখে যদি তার মাথা একবার যদি অভ্যস্ত হয়ে যায়, তখন কিন্তু স্বাভাবিক আমাদের এই রিজনের যে স্ট্রাকচারের সাথে সে মিলাতে যাবে, সেই ক্ষেত্রে তার যৌন সমস্যাটা নিশ্চিত হবে। সো এই ব্যাপারটা খুব খেয়াল করতে হবে যে আপনার সন্তান যেন পর্নোগ্রাফিতে আসক্ত কোনোভাবেই না হন। তার তার যৌন জীবন, তার পরবর্তী বংশধর তৈরি করার যে টেন্ডেন্সি, এই জিনিসগুলো কিন্তু হ্যাম্পার্ড হবে। সো এই জায়গাগুলোতে অবশ্যই মনিটর করতে হবে, এই জায়গাগুলোকে সাফল করতে হবে, এই জায়গাগুলোকে কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। এবং যদি কখনো মনে হয় সেটা আনকন্ট্রোল হয়ে যাচ্ছে, আমার বেবি গিয়ে আমি বুঝতে পারছি সে এইগুলোর সাথে ইনভলভ এবং আমি বলে কয়ে বোঝাতে পারছি না, সেই ক্ষেত্রে কিন্তু পেডিয়াট্রিক সাইকিয়াট্রিস্ট এখন আছে, তাদের কাছে নিয়ে আসতে হবে, তারা কাউন্সিলিং করবে। সেই কাউন্সিলিং অনেকগুলো পয়েন্ট আছে, আমি আসবো একটু পরে আর কি। সো আমি বলছি পিউবার্টিতে কেন এত বেশি দরকার, কারণ পিউবার্টির এই 14 বছর থেকে 18 বা 20 বছর বয়স পর্যন্ত যদি আপনি গার্ডিয়ান হিসেবে ছাতার মতো যদি তার পাশে থেকে তাকে প্রপার গাইডলাইন দিয়ে তার অ্যাডাল্ট লাইফে নিয়ে যেতে পারেন, সেই মানুষটা মানুষ হিসেবে চমৎকার হবে, তার সেক্সুয়াল লাইফ চমৎকার হবে, সে একটা খুবই একটা কমপ্লিট মানুষে পরিণত হবে। আর এই সময় যদি আপনার থেকে সে দূরে থাকে, তাহলে কিন্তু সে নানাভাবে ব্যাহত হবে তার স্বাভাবিক জীবনযাপন প্রক্রিয়াটা। আর এই বয়সের যেহেতু কথা বলছি, এই বয়সের যারা এই ভিডিও দেখছে বা দেখছেন, তাদের সবার জন্যই বলা যে এই বয়সের মধ্যে যারা থাকে তারা অনেকেই কিন্তু ভুল করে পর্নোগ্রাফিতে ঢুকে যায়, বা ভুল করেই হচ্ছে গিয়ে মাস্টারবেশনে, এক্সেসিভ মাস্টারবেশন যেটাকে আমরা বলি আর কি, হুটহাট করে হয়ে যাচ্ছে ডিফারেন্ট ইস্যু আর কি। সেটা লিগেল ইলিগেল সেটা পরের কথা। কখনোই অতিরিক্ত কোনো কিছু ভালো না, দ্যাটস ফর শিওর। হ্যাঁ, অতিরিক্ত কখনোই কোনো কিছু ভালো না। সো এই ধরনের অনেকে চায়, কিন্তু এই ধরনের অ্যাক্টিভিটি ইনভলভ হয়ে গিয়েছে, এখন সে বের হতে চায় বাট বের হতে পারে না একটা আসক্তির কারণে। তাদের ক্ষেত্রে কি করণীয়? ওই ছেলে বা মেয়ে, বা এই ধরনের ছেলেদের ক্ষেত্রে বেশি ঘটে ব্যাপারটা, ছেলেদের ক্ষেত্রে উচিত হবে সে যত দ্রুত সম্ভব সে সবসময় চাবে সে যেন তার ফ্রেন্ডদের সাথে বেশি করে মিশে, তার গার্ডিয়ানের সাথে সে বেশি মিশে, সে যেন একা রুমে না থাকে, সে যেন তার প্যারেন্টসের সাথে মিশে, সে যেন তার ফ্রেন্ডদের সাথে বাইরে খেলতে যায়, সে যেন ঘুরতে যায়, সে নতুন নতুন প্লেস জার্নি করতে যাবে, সে নতুন নতুন গেমস ইনভলভ হবে, ফিজিক্যাল গেম যেটা আর কি, ফুটবল, ক্রিকেট, ভলি, এই ধরনের জিনিসপত্রগুলোকে নিজেকে বেশি ইনভলভ করবে, রিলিজিয়াস অ্যাক্টিভিটিতে বেশি করে ইনভলভ, তাহলে কিন্তু এই যেগুলো থেকে বের হয়ে আসতে সহজ হবে। সো আমরা আসলে সেক্সুয়াল সমস্যা নিয়ে কথা বলছি, এই সমস্যাগুলোর সাথে কিন্তু এগুলো খুবই সম্পৃক্ত কথাগুলো আর কি, কারণ অনেকে বের হতে চায়, আমরা চাই না যে আমাদের সন্তানরা এই ধরনের ভুল জিনিসের দিকে পা বাড়াক। সো আমাদের কিন্তু এই জিনিসগুলো খেয়াল করতে হবে, এই জায়গাগুলো যদি আমরা টেক কেয়ার করতে পারি, তাহলে কিন্তু আমরা তার যৌন জীবন এবং তার স্বাভাবিক জীবন প্রক্রিয়াটাকে মোটামুটি নিশ্চয়তা দিতে পারি। যদিও কোনো কিছু নিশ্চয়তা আমরা দিতে পারবো না, তারপরেও আমরা বলতে পারি যে সেই ক্ষেত্রে তার ক্ষতি হওয়ার সম্ভাবনা কম, ভালো হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে আর কি। সো জি। এই এবং ধরনের পিউবার্টি হ্যাঁ, লাইফটা এটা এটা পিউবার্টি বা এই ধরনের এজে কিন্তু এখনকার সমাজে ড্রাগ এডিকশনটা খুব বেশি করে হচ্ছে। অনেক ক্ষেত্রেই ড্রাগে এডিক্টেড হয়ে পড়ছে, এবং কোনো উত্তেজক হিসেবে তারা ড্রাগকে ব্যবহার করতে চাইছে অনেক এক্স্যাক্টলি ক্ষেত্রে। এক্স্যাক্টলি ডক্টর। এই ব্যাপারটা সো এটাই আর কি, খুবই গুরুত্বপূর্ণ এই ব্যাপারটা। এই পয়েন্টে আমি আশা করি যে গার্ডিয়ানরাও এই জিনিসগুলো থেকে খুব কেয়ারফুলি হ্যান্ডেল করবেন, এবং হচ্ছে যারা এই ধরনের আসক্তিতে অভ্যস্ত হয়ে গেছেন, তারা ওই টিপস গুলো যদি ফলো করেন, তাহলে সেখান থেকে বের হয়ে আসাটা তাদের জন্য সহজ হবে আর কি। এই ধরনের আসক্তি কখনোই কারোর জন্য মঙ্গল বয়ে আনবে না, দ্যাটস ফর শিওর। এরপরে আমরা আসবো যে প্রি ম্যারিটাল লাইফ আর কি, 20 থেকে 25 বা 30 হতে পারে আর কি, এখন একটু লেটে সবাই বিয়ে করতে চায়, বা কেউ আছে 25, যাই বলি না কেন, প্রি ম্যারিটাল লাইফ নিয়ে অনেকই বেশি অরিড থাকে। আমাদের অনেক পেশেন্ট আমাদের কাছে আসেন যে সে তার ধারণা যে তার যৌন দুর্বলতা আছে, সে সেক্সুয়াল পারফরমেন্সটা ভালো করতে পারবে না, এবং হচ্ছে সে ধরেই নিয়েছে যে সে অনেক দুর্বল, এই দিক থেকে সে বিয়ে করলে তার ওয়াইফ থাকবে না, এই ধরনের অনেক ভীতি আছে। সেক্ষেত্রে ডক্টরের কাছে এসে বলেন যে এক্ষেত্রে আমার কি করণীয়। সেই সবার জন্যই একই অ্যান্সার আর কি। ডক্টরের কাছে যাওয়ার আগে আপনি যা করতে পারেন, যা ফলো করতে পারেন, যে অ্যাডভাইসগুলো আপনার জন্য খুবই দরকারি, সেটা হচ্ছে যে প্রি ম্যারিটাল লাইফে সেই ম্যারেজকে নিয়ে বেশি ভয় পাওয়ার কিছু নেই। আপনি খুব আহ, সহজ ভাষায় বলতে গেলে যেটা, যে আপনি জানেন যে আমরা যখন জীবনের শুরুতে সাপোজ একজন সাইকেল চালাবে আর কি, বাইসাইকেল আমরা ছোটবেলা থেকে সবাই রাইড করার ট্রাই করি। আমরা সাইকেল যখন চালাই তখন কিন্তু ব্যাপারটা ডিফিকাল্ট হয়ে যায় আমাদের জন্য, আমরা জানি না কোন টেকনিকে চালাতে হবে, কিন্তু এটা কি শুরু করতে হবে, ইউ হ্যাভ টু স্টার্ট। যখন আপনি শুরু করবেন তখন হয়তো প্রথম দিন ভালো হবে না, সেকেন্ড দিন ভালো হবে, থার্ড দিন ভালো হবে, একসময় আপনি টেকনিকটা শিখে যাবেন, আপনি জানবেন যে সেটা কিভাবে ব্যালেন্স করতে হয়। এই আত্মবিশ্বাসটা তো আগে তৈরি করতে হবে যে আমি সাইকেল চালাতে পারবো। ঠিক আছে, ঠিক একইভাবে আর কি সেক্সুয়াল লাইফে আপনি পারফর্ম করতে পারবেন, এই পজিটিভ থিঙ্কিং দিয়ে শুরু করতে হবে আপনাকে। সকালবেলা উঠে হচ্ছে ডক্টর আপনি রায়হান, ডক্টর রায়হান, জি আপনি কিন্তু খুব সুন্দর এবং খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করছেন। তো একটা কোন রকমের একটা সাউন্ড আসছে, সাউন্ডটা কি কোনো টেবিল ফ্যান বা কোনো ফ্যান আছে কি আপনার আশেপাশে? এখন কি হচ্ছে?
সাউন্ড হচ্ছে একটা এখন হচ্ছে? কোনো ফ্যান, টেবিল ফ্যান, কোনো কিছু। আচ্ছা, এক সেকেন্ড। এখনো পাচ্ছেন সাউন্ড? না, এখন নাই, এখন দাঁড়ান। সাউন্ডটা অফ হয়ে গেছে। এখন ঠিক আছে। ওকে। সাউন্ডের জন্য আপনার কথাটা আমরা একটু কম হ্যাঁ, শুনতে পাচ্ছিলাম। জি, আচ্ছা প্লিজ ঠিক আছে। কন্টিনিউ। সো যেখানে ছিলাম আর কি, যে প্রি ম্যারিটাল লাইফে অনেক বেশি অরিড থাকে অনেকেই, কিন্তু যে তারা ভয় পেয়ে যায় যে সেক্সুয়াল লাইফটা পারফর্ম কিভাবে করবে আর কি, যেহেতু এই ধরনের কোনো এডুকেশন নাই। সে কখনো জানে না যে সেই পারফর্মটা কিভাবে করতে হবে, হাউ টু স্টার্ট, হাউ টু ফিনিশ, ওয়েন টু স্টার্ট, এই জিনিসগুলো কিন্তু একদমই জানা না, একেবারে অজানা আর কি, সেই জন্য ভীতিটা বেশি। বাট এই ভীতি বেশি থাকুক আর যাই থাকুক না কেন, আমরা সাইকেল যখন লাইফে আপনি প্রথম টাচ করেছেন, সেটা কিন্তু আপনি সত্যি আগেই জানতেন না যে কিভাবে চালাবেন। তো একইভাবে আপনাকে বিলিভ করতে হবে যে না, আমি আমি পারবো, এই আত্মবিশ্বাসটা তৈরি করতে হবে। কারণ হচ্ছে এই আত্মবিশ্বাসটার সাথেই হচ্ছে সরাসরি আপনার সেক্সুয়াল লাইফের পারফরমেন্সটা রিলেটেড আর কি। যখনই আমরা নেগেটিভ থিঙ্কিং দিয়ে শুরু করবেন যে আমি পারবো না, তো সত্যিই কিন্তু আপনি হচ্ছে পারবেন না, কারণ আপনার নার্ভ যখন উইক থাকবে এবং নার্ভাস স্টিমুলেশন যখন উইক হবে, তখন কিন্তু ইরেকশন হবে না। এটা এটা খুব সিম্পল ইস্যু আর কি। এটা গায়ের জোরে হবে না, এটা ওষুধ দিয়ে হবে না, এটা হচ্ছে গিয়ে কারো কাছে ঝাড়ফুঁক দিয়ে হবে না, এটা কবিরাজের কাছে গেলে হবে না, ডাক্তারের কাছে সমস্ত ডাক্তার দেখাই ফেললে হবে না। এই আত্মবিশ্বাস তৈরি করার দায়িত্ব আপনার নিজের। এই আত্মবিশ্বাসটা তৈরি করার জন্য কি করতে হয়? হ্যাঁ, সেই অনেকগুলো টেকনিক আছে। আপনি চাইলে ইয়োগা করতে পারেন। আপনি আর্লি মর্নিং এসে ইয়োগা কিভাবে করা যায়, মাইন্ডফুলনেস এর ট্রেনিং, ইউটিউবে ভিডিওর অভাব নেই, গুগলে অভাব নেই, ফেসবুকে অভাব নেই। এনি ওয়ান ইউ ক্যান ফলো। হ্যাঁ, আপনি যে কোনো একটা ফলো করতে পারেন। মাইন্ডফুলনেস ট্রেনিং থেকে আপনি স্টার্ট করতে পারেন। আমরা জানি যে আমাদের মাইন্ড কিন্তু আমাদের মাইন্ডকে আমরা বলি মাঙ্কি মাইন্ড। ডক্টর, আপনি কখনো শব্দটা শুনেছেন যে মাঙ্কি মাইন্ড? শুনেছি, জি। হ্যাঁ, কারণ হচ্ছে মাঙ্কি মাইন্ড মানে কি, মাঙ্কি কিন্তু এই গাছ থেকে ওই গাছে, এই ডাল থেকে ওই ডালে সবসময় দৌড়াদৌড়ি করে। মানুষের মন কিন্তু এরকম মাঙ্কি মাইন্ড। হ্যাঁ, আমাদের মন কিন্তু সবসময় উড়ে ঘুরে বেড়ায়, এক কল্পনার রাজ্যে ঘুরে বেড়ায়। এটাকে ধরে ফেলতে হবে, এটাকে হচ্ছে গিয়ে আপনার সেটেল ডাউন করতে হবে আর কি। হ্যাঁ, এই যে মনের মধ্যে নানা ধরনের অস্থিরতা, নানা ধরনের এংজাইটি, ডিপ্রেশন, এগুলো যে আছে, সেগুলোকে কন্ট্রোল করতে শিখতে হবে। সেই জন্য কিন্তু আমাদের জানি যে রিলিজিয়নে যারা বিখ্যাত, যে কোনো রিলিজিয়নে, সেটা গৌতম বুদ্ধ হোক, নবী মোহাম্মদ হোক, যিনিই হন না কেন, সবাই কিন্তু তার লাইফে মেডিটেশন করেছেন। হ্যাঁ, এই মেডিটেশন করে কিন্তু তাদের একটা আত্মশুদ্ধি, একটা জ্ঞান লাভ করেছেন। হ্যাঁ, মনের স্থিরতা এনেছেন আর কি। স্পেসিফিক্যালি যাদের এই ধরনের অস্থিরতা থাকে, এংজাইটি থাকে, ভয় থাকে, এবং হচ্ছে গিয়ে পারফরমেন্স এংজাইটি, যেটাকে আমরা বলি আর কি, যে আমি পারফর্ম করতে যাবো, আমার এখন ভয় লাগছে, মনে হচ্ছে আমি পারবো না, তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের মেডিটেশনের সাথে ইনভলভমেন্টটা খুবই জরুরি। সো এই মেডিটেশনের সাথে ইনভলভ হওয়ার জন্য এখন অনেক ধরনের সফটওয়্যার আছে। হেডস্পেস একটা সফটওয়্যার আছে, বা আপনি চাইলে আপনি গুগল থেকে সার্চ করতে পারেন, প্লে স্টোর থেকে সার্চ করতে পারেন, এনিওয়্যার। সো আপনার কিন্তু এখন অনেক ধরনের স্মার্ট ওয়াচ এসেছে, সেগুলোতে ব্রিদিং এক্সারসাইজ আছে। এই সমস্ত এক্সারসাইজ গুলো কিন্তু আমাদেরকে মাইন্ডফুলনেস এর ট্রেনিং দেয়, এবং হচ্ছে আনসেটেলড মাইন্ডকে সেটেল ডাউন করে। এবং হচ্ছে এই ধরনের এংজাইটি, এই ধরনের ডিপ্রেশন, এই ধরনের যে টার্মোয়েল থাকে মেন্টাল, এই ধরনের যাদের কনফিডেন্স ঘাটতি আছে, তাদের এই কনফিডেন্স গুলো কিন্তু ইমপ্রুভ করবে। কারণ হচ্ছে আপনি যখন মেডিটেশন করবেন, মেডিটেশন করে আপনাকে আপনার মনের মধ্যে আপনাকে এটা ঠিক করতে হবে যে আমি পারবো। এটা আজকে কালকে মেডিটেশন করে একসময় আপনি সত্যি সত্যি বুঝতে পারবেন যে ইউ আর স্ট্রং এনাফ টু পারফর্ম এনিথিং। ঠিক আছে? সো বিয়ের আগে তেমন কিছু করার নেই, মেডিটেশন করেন, নিজেকে বিয়ের জন্য প্রিপেয়ার করেন, একটু লাইফস্টাইল চেঞ্জ করতে পারেন, একটু এক্সারসাইজ করেন, প্রতিদিন আর কিছু না পারলেও আধা ঘন্টা হাঁটাহাঁটি করেন। জানেন যে আমরা লিঙ্গটা দুই পায়ের খুব কাছাকাছি থাকে, সে আমরা যখন প্রচুর হাঁটাহাঁটি করবো, সেখানে রক্ত সঞ্চালনটা বাড়বে, অবশ্যই সেটা পরিপুষ্ট হবে, সেটা তার ভালো মতো পারফর্ম করতে পারবে। পেলভিক ওয়াল বলে একটা জায়গা আছে পুরুষাঙ্গ যেখানে থাকে, এবং দুই উরু যেখানে মানে থাকে, সেই অ্যাডজয়নিং যে পয়েন্ট আর কি, সেই জায়গাটা আমরা পেলভিক ফ্লোর বলি। সেখানে অনেকগুলো মাসল আছে, সেই মাসলের অ্যাক্টিভিটি কিন্তু অন্যতম প্রধান একটা অ্যাক্টিভিটি হচ্ছে লিঙ্গটাকে উত্থানের সময় ধরে রাখা আর কি। হ্যাঁ, সেটাকে স্ট্রং করা আর কি। সো আপনার এই মাসলগুলো যদি উইক থাকে, আপনি যদি কোনো ধরনের এক্সারসাইজের সাথে ইনভলভ না থাকেন, তাহলে কিন্তু এটা পারফর্ম ভালো করবে না। সো এটা পারফর্ম করার জন্য আপনি প্রতিদিন হাঁটাহাঁটি করেন, কেগেল এক্সারসাইজ করতে পারেন, সেটার জন্য ইউটিউবে ভিডিও আছে, সেটা দেখেন আপনি। এবং হচ্ছে পাশাপাশি কিছু খাদ্যাভ্যাসে পরিবর্তন নিয়ে আসতে পারেন। কি ধরনের খাদ্যাভ্যাস হলে ভালো হয়? খাদ্যর কথা বলতে গেলে সবাই ভাবে যে অনেক বেশি করে এগুলো খেতে হবে, এত বেশি করে খাওয়ার কিছু নেই, মাঝে মাঝে খাবেন আর কি। এবং কোনো কিছু অতিরিক্ত ভালো না। হ্যাঁ, ফলমূল যা যা বলবো সেগুলো কিন্তু একটা মাত্রা অনুযায়ী, একদম ওয়াটারমেলন খুব ভালো, তরমুজ তাই বলে যে প্রতিদিন ৩-৪ তরমুজ খেতে হবে, বাট এরকম না, ভেরি সিম্পল। মাঝে মাঝে খাবেন আর কি, তরমুজ খাবেন, বাদাম খাবেন, কলা খাবেন, সুষম খাদ্য যেগুলো, দুধ খাবেন, ডিম খাবেন। ভেরি সিম্পল। হ্যাঁ, অ্যাভেলেবিলিটি করে যখন যেটা এক্স্যাক্টলি। সামনে হ্যাঁ, পাবে যখন যেটা খেলে সামনে ভালো। পাবেন সেই ধরনের ফলমূলগুলো খাবেন, কারণ এগুলো অ্যান্টিঅক্সিডেন্ট, এগুলো বডি ইমিউনিটি বাড়ায়, মেন্টাল স্ট্রেংথকেও বাড়ায়। সো আপনি যখন মেন্টালি ফিট থাকবেন, ফিজিক্যালি ফিট থাকবেন, আপনার মাইন্ড ভালো থাকবে, আপনার পারফরমেন্স ভালো হবে আর কি। আপনি জানেন যে আপনি যদি অনেক বেশি টেনশনের মধ্যে থাকেন, অনেক স্ট্রেসে থাকেন, এখন যদি আপনাকে বলে 100 মিটার দৌড় দেন, আপনি পারবেন না। কারণ কি, আপনি স্ট্রেসে আছেন, আপনার এংজাইটি আছে, এগুলোকে কন্ট্রোল করে আপনাকে বলা হলে আপনি দৌড় দেন 100 মিটার, আপনি বলবেন ভাই আমি পারবো না, কারণ আমি এখন টায়ার্ড। সো আপনি সেক্সুয়াল পারফরমেন্স কিভাবে করবেন এই ধরনের এংজাইটি স্ট্রেস নিয়ে? এটাকে আপনাকে বুঝতে হবে আর কি। সেই এংজাইটি স্ট্রেস এগুলোকে নিয়ন্ত্রণ করতে জানতে হবে, শিখতে হবে। এটা কেউই জন্ম থেকে শেখে না। বিভিন্ন ধরনের টেকনিক এখন বের হয়েছে, সেগুলো কি গুগলে, ইউটিউবে সার্চ করে আপনি শিখে নেন।
আমরা বা পরবর্তী সময় যদি অ্যারেঞ্জ করতে পারি আমরা বলবো সেই টেকনিকগুলোর কথা। সো প্রি ম্যারিটাল লাইফে এই জিনিসগুলোকে আপনি খেয়াল করুন, আত্মবিশ্বাসকে বাড়ান, খাদ্যাভ্যাসে পরিবর্তন আনুন, এক্সারসাইজ করুন, পজিটিভ থিঙ্কিং করুন এবং আপনি বিশ্বাস করতে শিখুন যে আপনি অবশ্যই পারবেন। আপনি যদি ছোটবেলা থেকে বড় হয়েছেন, এত কিছু করতে পেরেছেন, স্কুলে পড়াশোনা করেছেন, ইউনিভার্সিটি পড়াশোনা করেছেন বা ক্লাসে ভালো পারফর্ম করেছেন, পরীক্ষা ভালো করেছেন, আপনাকে একটা কাজ দিলে সেটা আপনি করতে পারেন, এটা কেন পারবেন না? মানে এটা তো মনে করার কোনো কারণ নেই যে আমি পারবো না, অবশ্যই পারবেন আপনি। এনিওয়ে, ডক্টর রুমে আমরা বোধহয় একটু ম্যারিটাল লাইফে শুরুর দিকে আসি। হ্যাঁ, যেটা হচ্ছে যে জি, এখন যাদের অবশ্যই। সাপোজ যারা নিউলি ম্যারিড কাপল আর কি, সাধারণত আমরা তো আমাদের রিলিজিয়নকে খুব স্ট্রংলি ফলো করি এবং আমরা জানি যে আমাদের ম্যারিটাল লাইফের আগে ইন্টারকোর্সের সাথে সাধারণত ইনভলভমেন্টটা একেবারে রেয়ার কেস আর কি আমাদের সোসাইটিতে। এটা কি ভালো না খারাপ সেদিকে আমি যাবো না, সেটা হচ্ছে যে এটা যার জন্য নতুন সে কি করবে অ্যাকচুয়ালি। কারণ নিউলি ম্যারিড কাপলের শুরুর দিকেই হচ্ছে গিয়ে অনেকে খুব ভয় পেয়ে যায় প্রথম রাতে যখন সে পারফর্ম করতে পারে না। আসলে কি প্রথম রাতে পারফর্ম করাটাই খুব ইম্পর্টেন্ট কিছু না। হ্যাঁ, বিড়াল মারতে হবে বাসর রাতে, একটা ভুল ধারণা আর কি। বিড়াল মারার কিছু নেই, খুব সিম্পল ভাবে শুনতে হবে আপনাকে। আপনার বিয়ে হয়েছে, আপনার ওয়াইফের সাথে রিলেশনশিপটাকে ইমপ্রুভ করে, ঠিক আছে? আপনার কমিউনিকেশনকে ইমপ্রুভ করেন, আপনার ভালো লাগা আপনার মন্দ লাগাকে শেয়ার করেন। আপনি যদি ইন্টারকোর্সে ইমপ্রুভ করতে চান তাহলে আপনার ওয়াইফের সাথে আপনার ভালো মন্দ সমস্ত চাহিদাগুলো তার সাথে ওপেন আপ হতে হবে। আপনার ওয়াইফ সে আপনার সবচেয়ে কাছের মানুষ, তার সাথে দূরত্ব রাখার কোনো মানেই হয় না। আপনার মনের যত কথা সব আপনি খুলে বলুন। আপনার সেক্সুয়াল ইন্টারকোর্সের সময় কোন কোন অ্যাক্টিভিটি ভালো লাগে, আপনি কি চান, তার কাছ থেকে কি আশা করেন। এজ এ ওয়াইফ ইউ শুড স্পিক আপ উইথ ইউর হাজবেন্ড। আপনার হাজবেন্ডের সাথে খুব খোলাখুলি ভাবে আলোচনা করুন এবং হাজবেন্ড হিসেবে আপনার ওয়াইফের কাছ থেকে আপনি কি কি সাপোর্ট চাচ্ছেন সেটা খোলাখুলি মুখ বুঝিয়ে দুজন আড়ালে থেকে এসে ইন্টারকোর্স করে যাবেন এবং সেটা খুব ভালো পারফরমেন্স হবে, ইটস নট গোয়িং টু বি হ্যাপেন্ড, ঠিক আছে? সো আপনাকে আপনার সাথে রিলেশনশিপটার দিকে খুব ভালো করে যত্ন নিতে হবে। আপনার ওয়াইফের সাথে মেন্টাল অ্যাটাচমেন্ট আগে আসতে হবে, কারণ হচ্ছে সেক্সুয়াল পারফরমেন্স মেন্টাল স্ট্রেংথ এবং মেন্টাল কানেকশনের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল। সো আপনাকে খেয়াল করতে হবে যে আপনার মেন্টাল কানেকশন আপনার ওয়াইফের সাথে কতটুকু গ্রো হলো, ততটুকুই আপনার পারফরমেন্স ভালো হবে আর কি। এটা ফিজিক্যাল এক্সারসাইজ, আপনার বডি বিল্ডিং, আপনার মাসল, আপনার টেস্টোস্টেরন হরমোন, দিস আর নট গোয়িং টু হেল্প ইউ। আমি ওটা ক্লিয়ার করতে পেরেছি। সো এই জায়গাটা জি, হচ্ছে ক্লিয়ার আপনার করতে ওয়াইফের সাথে পেরেছি। আপনি, হ্যাঁ, অনেকেই আপনার কিন্তু ওয়াইফের এই সাথে, যে সমস্যাটি থাকে, সেটি জি, হচ্ছে যে শুরুর দিকে বিয়ের পরে যখন তারা নিউলি ম্যারিড কাপল থাকেন তখন তারা প্রবলেম ফেস করে না, বাট যখনই 2 বছর 3 বছর পার হলো তখন তাদের কোনো একটা পারফরমেন্স এনজাইটি হোক, যে কারণেই হোক, তারা আসলে সেই পরিমাণ প্লেজারটা পান না, অথবা তখনই তাদের যৌন সমস্যাগুলো দেখা যায়। এ ব্যাপারে কি বলবেন? ইম্পর্টেন্ট ইস্যু। কারণ হচ্ছে ম্যারিটাল লাইফ শুরুর দিকে ভালোই থাকে, হাজব্যান্ড ওয়াইফ হ্যাপি থাকে, এক সময় তাদের মধ্যে ব্যালেন্স হয়, কিন্তু 2-4 বছর যাওয়ার পরে এক ধরনের মনোটোনাস লাইফ তৈরি হয় আর কি। একই একই কাজ, একই ধরনের এনভায়রনমেন্ট, সবকিছু মিলে একটা মনোটোনাস এনভায়রনমেন্ট আসার জন্য মাইন্ডে একটা নেগেটিভ একটা ইম্প্যাক্ট আসে। সেখান থেকে বের হওয়ার রাস্তা তৈরি করতে হবে। কারণ হচ্ছে বছর বছর আপনি বিয়ে করবেন, বছর বছর ডিভোর্স হবে, এরকম কোনো ব্যাপার না। আপনি যার সাথে আছেন, ইউ নিড টু নো হাউ টু অ্যাডজাস্ট উইথ হারসেলফ। হ্যাঁ, আপনার পার্টনারের সাথে কিভাবে অ্যাডজাস্ট করতে হয় সেটা শিখতে হবে। সেটা কিন্তু আপনি লাইফ চেঞ্জ করে ফেললে, পার্টনার চেঞ্জ করে ফেললে ভাববেন না যে আরেকজন আপনার মন মতো হয়ে আসবে। প্রত্যেকটা মানুষই ডিফারেন্ট, প্রতিটা মানুষেরই আলাদা আলাদা চয়েস আছে, একজনের সাথে আরেকজন অমিল থাকবে, মিল থাকবে। একটা হাজবেন্ড এবং ওয়াইফ স্পেসিফিক্যালি তার হচ্ছে সেক্সুয়াল পার্টনারের সাথে তার মেন্টাল অ্যাডজাস্টমেন্টের একটা বর্ডারলাইন থাকবেই। সেই বর্ডারলাইনকে ক্রস করে এসে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটাকে গ্রো করতে হবে। যখনই দেখবেন যে 2-3 বছর হয়ে যাচ্ছে, একটা বেবি চলে আসলো, স্পেসিফিক্যালি যেটা হয় যে বেবি আসার পরে দুজনের মাঝখানে একজন বেবি আসে এবং তাদের মধ্যে প্রথম দূরত্বটা তৈরি হওয়া শুরু হয় আর কি। কারণ আমরা জানি যে আমরা বেবির প্রতি যে ভালোবাসাটা থাকে তাকে আমরা দূরে রাখবো, অন্য রুমে রাখবো, এটা ইম্পসিবল। আমি বলছি না সেটা দূরে রাখেন আপনি, এটা 1 থেকে 2 বছর পর্যন্ত বা 2 থেকে 2.5 বছর পর্যন্ত আপনার সাথেই রাখেন। কিন্তু 2 থেকে 2.5 বছর বয়সের পর থেকে আপনাকে বুঝতে হবে যে ওই বেবি কিন্তু সে কিন্তু বোঝা শুরু করেছে। হ্যাঁ, তার কিন্তু মেন্টালি কিন্তু সে ম্যাচিউর হচ্ছে এবং আপনাদের অনেক ধরনের যে ইন্টিমেট রিলেশনশিপের যে ব্যাপারগুলো এগুলো কিন্তু তার মনের মধ্যে খটকা তৈরি করবে, হঠাৎ করে তার ঘুম ভেঙে যেতে পারে। আমি খুব স্পেসিফিক্যালি বলছি। সো এই জন্য হচ্ছে আপনার বেবির মেন্টাল স্ট্যাটাস যেন ভালো থাকে, মেন্টালি যেন সে খুব চমৎকার মানুষে পরিণত হয় এবং আপনাদের লাইফের মধ্যে যেন গ্যাপটা তৈরি না হয়, সেই জন্য প্রথমে যে কাজটা করতে হবে 2 থেকে 3 বছরের মধ্যে আপনার বেবিকে আলাদা একটা বেড দেওয়ার ব্যবস্থা করতে হবে, যেটা বাইরের দেশে হচ্ছে জন্মের শুরু থেকেই করে, কিন্তু আমাদের দেশে হয় না, অসুবিধা নেই। কিন্তু 2 থেকে 3 বছর আমাদের দেশে প্র্যাকটিসটা শুরু করা উচিত। তাকে একটা আলাদা বেডে রাখতে হবে। তারপর আরেকটু বড় হলেই তাকে আলাদা রুমে দেওয়ার ব্যবস্থা করতে হবে। 3-4 বছরের খেয়াল করতে হবে সে যেন আলাদা রুমে ঘুমায়। রুমের ঘুমানোর ক্ষেত্রে এখন মনিটর বের হয়েছে, অ্যালার্ম সিস্টেম বের হয়েছে। বাচ্চা যদি কান্নাকাটি করে সাথে সাথে আপনার অ্যালার্ম বেজে উঠবে, আপনি সাথে সাথে রুমে যেতে পারেন, ভয় পাওয়ার কিছু নেই, টেনশন করার কিছু নেই। ও না ঘুমানো পর্যন্ত আপনি তার সাথেই থাকতে পারেন, কিন্তু ঘুমানোর পরে আপনি আপনার রুমে চলে আসেন। একসময় সে অভ্যস্ত হয়ে উঠবে, প্রথম কিছুদিন সমস্যা হবে, একসময় সে অভ্যস্ত হয়ে উঠবে। কিন্তু আপনাদের মধ্যে যে গ্যাপটা পড়ে যাচ্ছিল, বাচ্চাকে যদি আপনি 7-8 বছর পর্যন্ত আপনার সাথেই রাখেন, তাহলে এই গ্যাপটা এমন একটা জায়গায় যাবে যে মানে বলা হয় না যে পাহাড় ডিঙানো কিন্তু তো সহজ না। হ্যাঁ, ছোট ছোট গর্ত কিন্তু দূর করা যায়। আপনার ওয়াইফের সাথে আপনার গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে,
সেই গ্যাপটা বাড়তে বাড়তে পাহাড় পরিমাণ সমান যখন হয়ে যাবে তখন কিন্তু এই গ্যাপকে আপনি আর বের করতে পারবেন না। আপনি ডাক্তারের কাছে আসবেন, বলবেন যে আমার সেক্সুয়াল পারফরমেন্স কমে যাচ্ছে, আমরা ভালো লাইফ আগে অনেক ভালো ছিলাম, এখন পারফর্ম করতে পারি না। আপনার তো কানেকশনই নাই, আপনার ওয়াইফের সাথে আপনার কানেকশন নাই, আপনার ওয়াইফের সাথে মেন্টাল কানেকশন নাই। চলে যায়। হ্যাঁ, যে কিভাবে গ্রো করতে হবে খুব সিম্পল। আপনার ওয়াইফ এর সাথে আপনার সম্পর্ক ভালো করাটা খুব ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে আমরা জানি যে এই জিনিসগুলো বোধ আমাদের জানা দরকার। আপনি গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন আর কি সেক্সুয়াল ইন্টারকোর্সে কি কি বেনিফিটস আছে, এটা আমাদের বডির জন্য কতটা বেনিফিশিয়াল আর কি। এটা আমাদের ক্যালোরি বার্ন করে, যখন এটা ইন্টারকোর্স হয় প্রত্যেক মিনিটে 4 ক্যালোরি বেশি বার্ন হয়, ইমিউনিটি বুস্ট আপ হয়, খুব ভালো ঘুম হয়, স্বাস্থ্য ভালো থাকে, বডি সেলগুলো খুব ভালো কাজ করতে পারে, মাথা ঠান্ডা থাকে। মেয়েদের ক্ষেত্রে যেটা হয় যে মেয়েদের যদি ইন্টারকোর্স রেগুলার যদি না হয় তার হাজবেন্ডের, তো মেজাজ কিন্তু খিটখিটে থাকবে। ভেরি সিম্পল। এই জিনিসগুলো নিয়ে লজ্জা পাওয়ার কিছু নাই, এটা একটা নর্মাল অ্যাক্টিভিটি, এটাকে কন্টিনিউ করতে হবে। সপ্তাহে অন্তত 2 থেকে 3 বার অবশ্যই, এর বেশি গ্যাপ যেন না পড়ে আর কি, এটাই নর্মাল। সো এই জিনিসগুলোকে মেনটেন করতে জানতে হবে। আপনার ওয়াইফের সাথে আপনার কানেকশন ঠিক করার জন্য খুব কঠিন কিছু না। আপনি সপ্তাহে একটা দিন ঠিক করেন, দ্যাট শুড বি এ রোমান্টিক নাইট। আপনি বৃহস্পতিবার নাইটকে বেছে নিতে পারেন, সেই নাইটে আপনি আপনার ওয়াইফের জন্য গোলাপ নিয়ে আসতে পারেন, ক্যান্ডেল লাইট নিয়ে আসতে পারেন, তার সাথে গল্প করতে পারেন। আপনাকে সময় দিতে হবে। শোনেন, আপনি ইন্টারকোর্স লম্বা সময় করতে চাচ্ছেন কিন্তু আপনার ওয়াইফকে আপনি সময় দিচ্ছেন না, আপনার সাথে মেন্টাল কানেকশন নাই, এটা হবে না। আপনি ওষুধ খেয়ে কতদিন আপনি এটাকে মেনটেন করবেন? এগুলো অনেক সাইড এফেক্ট আছে প্রত্যেকটা ওষুধের, আমি ওষুধ নিয়ে পরে আসবো আর কি। সো ওষুধ ছাড়া যে অনেক কিছু করার আছে, আপনার ওয়াইফকে একটা গোলাপ দিয়ে আপনি হেল্প করতে পারেন, তার সাথে আপনার মেন্টাল কানেকশন তৈরি করতে পারেন। লস্ট যে কানেকশনটা হয়েছে সেটা একটা গোলাপই যথেষ্ট। মেয়েদের কিন্তু চাহিদা খুব বেশি থাকে না, তাদের তাদের মেন্টাল আর্টসটাকে বুঝতে হবে আপনাকে। হ্যাঁ, একটা মেয়ের সাথে আপনি ইন্টারকোর্স করতে যাবেন, সে কিন্তু বিয়ে করেছে বলে বাউন্ড না। সো তাকে হচ্ছে প্রিপেয়ার করতে হবে। সো তাকে প্রিপেয়ার করার জন্য তার মেন্টাল কানেকশন তৈরি করতে হবে, রোমান্টিক সিচুয়েশন তৈরি করতে হবে, তাকে গিফট দিতে হবে, তাকে ঘুরতে নিয়ে যেতে হবে, ডিফারেন্ট ডিফারেন্ট লোকেশনে যেতে হবে সুযোগ পেলে। যার যার সামর্থ্যের অনুযায়ী, সামর্থ্য যেভাবে আছে সেই অনুযায়ী সমানুপাতিক ভাবেই যাওয়া উচিত। সেজন্য কিন্তু যাওয়ার অনেক জায়গা আছে। হ্যাঁ, সামর্থ্যের ভিতরে কিন্তু দেখার অনেক কিছু আছে। সকালবেলা শীতকালে দুইজন একসাথে আর্লি মর্নিং এ হাঁটলে কিন্তু সেটা অনেক কিছু মেন্টাল একটা অনেক বড় টনিক হিসেবে কাজ করবে। এটা যে সাজিকে গিয়ে হাঁটতে হবে এরকম না। উইন্টারে তো সেই কুয়াশাটা আমার ঘরের সামনেও আসে, ছাদে ওঠেন না, সকালবেলা উঠে গিয়ে দুজন একসাথে দাঁড়িয়ে দেখেন না সকালটা কত সুন্দর, কুয়াশাটা কত সুন্দর, সূর্য উঠলে কেমন লাগে, একটু গল্প করেন, একটু কথা বলেন, রাত জাগেন অনেকক্ষণ ধরে, একটা রাত অন্তত সপ্তাহে একদিন, কানেকশনটা তৈরি হয়ে যাবে। আচ্ছা ডক্টর রুমে, আমরা কি আরেকটু আগাবো? আপনি কোশ্চেন নিতে আসলে পারেন আপনি। ফ্ললেস, আপনি আসলে হ্যাঁ, ফ্ললেস বলে যাচ্ছেন এবং জি খুবই গুরুত্বপূর্ণ, খুবই সুন্দর করে বলছেন। আপনাকে এই জন্য আমি থামাচ্ছি না। আসলে জি। এই কথাগুলো ইফেক্টিভ এবং অ্যাকচুয়ালি কি আমি অনেক পেশেন্ট পাই। হ্যাঁ, অনেক পেশেন্ট আসে আমার কাছে এবং তাদের কাছে আমি আসলে সময় লাগে অনেকক্ষণ। একটা পেশেন্টকে সাইকোলজিক্যালি আপনার বুস্ট আপ করতে অনেক টাইম লাগবে, কারণ অনেক রং থিঙ্কিং থাকে। এখন আমি আসবো আসলে সেক্সুয়াল পারফরমেন্সের রং থিঙ্কিং এর ব্যাপারে কিছু কারেকশন আছে। হ্যাঁ, আমাদের সোসাইটিতে বা অল ওভার দ্য ওয়ার্ল্ডই আছে, শুধু বাংলাদেশ সোসাইটিতে বলবো না, এটা সারা বিশ্বের একটা সমস্যা আর কি। অনেকের কিছু রং পারফরমেন্স, মাচো ম্যান বলে মানুষের একটা ধারণা থাকে যে মাচো ম্যান যার মাসল বেশি সেই বোধহয় সেক্সুয়াল অনেক বেশি অ্যাক্টিভ, অনেক বেশি স্ট্রং। এটা অ্যাবসলিউটলি রং একটা কনসেপ্ট আর কি। মানুষ মনে করে যে পেনিট্রেশন ইজ দ্য অনলি ওয়ে টু বিকাম এ স্ট্রং ম্যান, টু বিকাম এ টাইগার। এটা অ্যাবসলিউটলি রং একটা আইডিয়া। মানুষ ভাবে যে ইন্টারকোর্সটা লম্বা সময় ধরে করলেই হচ্ছে সে সাকসেসফুল হয়ে গেল। ইটস এ রং আইডিয়া। এই ধরনের কিছু রং কনসেপ্ট থাকে, এই জিনিসগুলোকে দূর করতে হবে। অ্যাকচুয়ালি হচ্ছে যতক্ষণ ইন্টারকোর্সটা হবে, যতক্ষণ শারীরিক মিলনটা হবে, সেটা যেন অর্থবহ হয়, সেটা যেন মেন্টাল কানেকশন থেকে হয় আর কি। সেটা 1 মিনিট হলে কিন্তু আপনার ওয়াইফ, আপনার যদি কানেকশন ভালো থাকে, সে 1 মিনিট হোক 2 মিনিট হোক, সি উইল বি হ্যাপি। আর আপনি 10 মিনিট 15 মিনিট আপনার সাথে কানেকশন, আপনি তাকে মেন্টালি ওইভাবে প্রিপেয়ার করেন না, সে কিন্তু হ্যাপি হবে না। আপনি হয়তো ভাবছেন যে ইউ হ্যাভ ডান বিগ থিং, কিন্তু অ্যাকচুয়ালি এটা কিন্তু না, এবং একসময় আপনার পারফরমেন্সটা কমে যাবে। সো এই জায়গাগুলো থেকে আমাদের বের হয়ে আসতে হবে, আমাদের রং থিঙ্কিং গুলোকে একেবারে ঝেড়ে ফেলতে হবে আর কি। হ্যাঁ, ওষুধের পিছনে দৌড়ানোর কিছু নাই। সবসময় আমরা ওষুধের কথা বলি, এই ওষুধ কাজ করবে, ওই ওষুধ কাজ করবে। অনেক ভালো কোম্পানি অনেক ভালো ওষুধ তৈরি করছে, অনেক ক্ষেত্রে ওষুধ লাগবে, ডেফিনেটলি ওষুধ লাগবে। অনেকগুলো কজ আছে যেটা শুধু সাইকোলজিক্যাল কাউন্সিল দিয়ে এটা কোনোভাবেই আর ঠিক করা যাবে না, সেখানে ওষুধের হেল্প নিতেই হবে। ভালো ভালো ওষুধ বাজারে আছে কিন্তু। হ্যাঁ, কিন্তু সেই ওষুধের ব্যাপারে হচ্ছে কি জেনে বুঝে সঠিক জায়গায় সঠিক সময় সঠিক ডোজে সঠিক কোম্পানির ওষুধ চুজ করতে হবে, সঠিক ডাক্তারের কাছে, এবং কতদিন খেতে হবে, এবং সেক্ষেত্রে কি কি ধরনের জিনিসগুলো মেনটেন করতে হবে সেটা জানা দরকার আর কি। সো আমি একটু কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি নিয়ে কথা বলতে চাচ্ছিলাম ডক্টর রুমি, যদি আমরা কি অনেক বেশি সময় নিয়ে ফেলছি? আমরা বেশি সময় নিচ্ছি সেটা বলবো না, আমরা খুবই হুম। ফ্রুটফুল আলোচনা উপহার দিচ্ছি আমাদের দর্শকদেরকে, এবং দর্শকরা প্রশ্ন করে অপেক্ষা করছেন। দর্শকদের যে প্রশ্নের প্যাটার্ন গুলো সেগুলো কিন্তু আমাদের পূর্ববর্তী 8টি শো এর মতোই, এবং সেই জি, প্রশ্নের উত্তরগুলো আমাদের পূর্ববর্তী শো এই জন্য গুলো আসলে সার্চ করলে কিন্তু হ্যাঁ, আমরা পেয়ে যাবো। কিন্তু আপনি জি যে পয়েন্ট গুলো পয়েন্ট আউট করছেন, সেগুলো জি আসলে জানা দরকার। আমার মনে হয় যে আমরা আমাদের আলোচনাটা কন্টিনিউ করি। দর্শক যারা সাথে আছেন, প্রশ্ন করেছেন, জি। তাদের প্রশ্ন অবশ্যই নেওয়া হবে, দয়া করে অপেক্ষা করুন। এবং আমাদের হুম। বিশেষজ্ঞ চিকিৎসক যে কথাগুলো বলছেন, দয়া করে সেগুলো আমলে নিন।
সেগুলোকে গ্রহণ করুন। প্লিজ কন্টিনিউ ওকে। ডক্টর রায়হান। সো আমি যেটা বলতে চাচ্ছিলাম, ধরেন একজন মানুষ এখন মেন্টালি অনেকে থাকে কি যে একটা রং থিঙ্কিং দিয়ে দিনটা শুরু করে। সে অনেক সময় সকালবেলা উঠে চিন্তা করছে যে আজকে রাতে পেনিট্রেশন সে করতে পারবে না। সে মেন্টালি আগেই তার মনের মধ্যে একটা অ্যাজাম্পশন করে নিয়েছে। সে তো ভবিষ্যৎ বক্তা না, সে তো জানে না, কিন্তু সে মনের মধ্যে ধরে রেখেছে যে আমি আগেও পারিনি, আজকেও পারবো না। এটা তার মধ্যে তৈরি হওয়া এক ধরনের ভ্রান্ত ধারণা। সকাল দিয়ে শুরু করছে, আজকে রাতে তো আমার ওয়াইফকে পারফর্ম যদি আমি করতে না পারি, সে আমাকে ছেড়ে চলে যাবে, সে আমাকে ভালোবাসবে না, সো আমাদের রিলেশনশিপটা ব্রেকডাউন হয়ে যাবে। এটা নিয়ে সে আরো চিন্তিত, আরো ডিপ্রেসড, এবং অবশ্যই সে পারবে না। সো কি করতে হবে? সকালবেলা উঠে কখনোই রং থিঙ্কিং কে পাতা দেওয়া যাবে না যে আমি পারবো না, গতকাল পারি না আজকে পারবো। এই আত্মবিশ্বাস তৈরি করতে হবে। হ্যাঁ, এবং কোনো ধরনের কোনো এজাম্পশন করা যাবে না। অনেক সময় যে ইন্টারকোর্সের পরে অনেকে ধরে নেয় যে আমার ওয়াইফ বোধহয় হ্যাপি না। আপনি এজাম্পশন করতে কে বলেছে আপনাকে? আপনার ওয়াইফ হ্যাপি কি হ্যাপি না তাকে জানেন, আপনি জিজ্ঞেস করেন। সে হয়তো বলবেন আমি এতেই হ্যাপি। আপনি তো মনে মনে ধরে বসে আছেন যে না, হয়তো 1 মিনিটে বীর্যপাত হয়েছে, সেক্ষেত্রে আমি পারফর্ম করতে পারলাম না, আমার তো সম্পর্ক থাকবে না। না, না, কখনোই এটা হওয়া উচিত না। এই ধরনের ধারণা নিয়ে ঘরে বসে থেকে আপনি আপনার সম্পর্ককে নষ্ট করতে পারেন না। আপনার কি সমস্যা হচ্ছে আপনার ওয়াইফের সাথে সবার আগে খুলে বলুন। ওয়াইফের সাথে সমস্যা খুলে বলার পর সেটা যদি সমাধান না হয়, অনেক বিশেষজ্ঞ ডক্টর আছেন কোন জায়গায় কাজ করতে হবে, কোথায় কোথায় কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি হয়, কোন কোন জায়গায় আপনার রং থিঙ্কিং আছে, কোন কোন জায়গায় কগনিশন আছে, হ্যাঁ, কোন কোন থিঙ্কিং গুলোকে কারেকশন করতে হবে। কারণ অনেকে মনে করেন যে স্যাটিসফ্যাকশনের জন্য অনেক লং পেনিস দরকার, অনেক গার্ডস দরকার। এই যে অনেক ধরনের রং থিঙ্কিং আছে, টাইমিং নিয়ে অনেক ভুল ধারণা আছে, অনেকে অনেক কিছু মনে করে থাকেন। সো এই জিনিসগুলো থেকে কিন্তু বের হয়ে আসতে হবে। হ্যাঁ, এই যে আমরা যেটা করি আর কি, পেশেন্টকে নিয়ে আমি সাধারণত একটা যেটা হচ্ছে ইন্টারন্যাশনালি করা হয় আর কি, একটা লিস্ট তৈরি করা থাকে পেশেন্টকে বোঝার জন্য সে কোন লেভেলে আছে আর কি। হ্যাঁ, তার মধ্যে রং থিঙ্কিং গুলো কি কি আছে। সো একটা একটা থিঙ্কিং কি আগে বের করতে হবে যে সে ভাবতেছে তার ডিউরেশন এত। আপনি গুগলে যান, বা ও ভাবতেছে 30 মিনিট নর্মাল, আমি আপনি গুগলে সার্চ করেন, দেখেন তো নর্মাল সেক্সুয়াল পারফরমেন্স সারা পৃথিবীতে অন্যান্য মানুষের জন্য কত। ও দেখবে যে 6, এভারেজ 5 to 6 মিনিটস। তাহলে আপনি হাফ এন আওয়ার ধরে বসে কেন আছেন? এটা কি কোনোদিন আপনি করতে পারবেন? সে তো সম্ভব না, এবং এটা তো রং ধারণা। ও তখন বলবে ঠিক আছে আমি দেখি একটু গুগলে, আমি বলি যে আপনি এখন সার্চ করেন, দেখেন। দেখার পরে সে কিন্তু আত্মবিশ্বাসটা ফিরে পায়। সে কিন্তু ধরে নিল যে না, আমি যে কথাটা জানতাম আগে এটা ভুল ছিল। আচ্ছা, অনেকে ভাবে যে লং পেনিস দরকার, এটা অ্যাবসলিউটলি রং আইডিয়া। আপনি তাহলে গুগলে সার্চ করেন যে এটা নর্মাল পেনিস সাইজ কত, নর্মাল যেটা আর কি স্বাভাবিক, দেখেন না আপনি দেখবেন যে আপনার সাথে মিলে সেটা নর্মাল। অনেকে ভাবতেছে যে একটা ছোট, একটা টেস্টিস ছোট, একটা টেস্টিস বড়, একটা উপর একটা নিচে। আরে আপনি গুগলে যান, গিয়ে দেখেন না নর্মাল টেস্টিস পজিশনটা কি। গুগলে তো অনেক ছবি আছে, হাজার হাজার, কটা ছবি দেখে বিশেষ করবেন, 2টা ছবি দেখলে যথেষ্ট। এটা কি উপরে থাকে না নিচে থাকে না, ছোট থাকে না বড় থাকে, আপনার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? সো ঘরে বসে অনেক কিছু করার আছে। হ্যাঁ, শুধু সবসময় যে ওষুধ ডাক্তার এদের বিষয়ে দৌড়ানোর কিছু নাই। আচ্ছা, এনিওয়ে, তারপর আসে হচ্ছে আপনার কগনিটিভ বিহেভিয়ার, যাদের হচ্ছে আপনার সাইকোলজিক্যাল বুস্ট আপ করার পরেও কাজ করেন আর কি। হ্যাঁ, ধরেন আমি অনেক কথা বললাম, তাকে বুস্ট আপ করে দিলাম, সে অনেক মেন্টালি হ্যাপি হলো আর কি। এখন সে অনেক অনেক দুঃখী দুঃখী একটা চেহারা নিয়ে আসছে। আমার অনেকগুলো কথা শোনার পরে সে একটা আশা ফিরে পেল, না ঠিক আছে ডক্টর রায়নের কাছে আসছে, এখন কাজ হবে, বমুক ডক্টরের কাছে গিয়েছে, এখন কাজ হবে, আমি জানি যে এখন থেকে আমি পারফর্ম করতে পারবো। সে আত্মবিশ্বাস তৈরি হয়েছে, আত্মবিশ্বাস তৈরি হওয়ার পরও কাজ হচ্ছে না। তাকে মেন্টালি বুস্ট আপ করেছে কিন্তু পারফর্ম করতে পারছে না সে। সেই ক্ষেত্রে কিন্তু অনেক করণীয় আছে আর কি। হ্যাঁ, সেটার ওষুধের প্রয়োজন নেই, সেটা হচ্ছে কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি। এটা দিয়ে আজকে আমি শেষ করব। পরবর্তী আলোচনা আরো অনেক বড় আছে আর কি। হ্যাঁ, কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি কিছু কম্পোনেন্ট নিয়ে আমি কথা বলবো। একটা কম্পোনেন্ট যেটা হচ্ছে সেন্সেট ফোকাস বলে একটা কথা আছে আর কি, এটা খুবই ইম্পর্টেন্ট। সেন্সেট ফোকাস নিয়ে আমি একটু কথা বলতে চাই। শব্দটা একেবারে আননোন, আমাদের ডাক্তার সোসাইটিতে শুরু করে সাধারণ মানুষের কাছে অবশ্যই আননোন। শব্দটা হচ্ছে সেন্সেট ফোকাস। এটা মিনিংটা আমি বুঝিয়ে বলছি। যখন একটা ইন্টারকোর্স শুরু হয়, ইনিশিয়েশন হয় আর কি, হ্যাঁ, সবাই সেই পেনিট্রেশনের চিন্তা থাকে, ওর মাথায় হচ্ছে কখন সে পেনিট্রেট করবে এবং কতক্ষণ করবে। এর প্রথম ধাপই হচ্ছে পেনিট্রেশনের চিন্তা মাথা থেকে বাদ দিতে হবে, ইরেকশনের চিন্তা মাথা থেকে বাদ দিতে হবে, পেনিস কি স্ট্রং হলো না উইক দাঁড়াচ্ছে এটা বাদ দিতে হবে মাথা থেকে। ফরগেট অ্যাবাউট ইট। পেনিস আছে কিনা সেটা আপনি ভুলে যান। এখন প্রথম কাজ যেটা সেন্সেট ফোকাসে, প্রথম কাজই হচ্ছে স্টার্ট উইথ দ্য নন প্রাইভেট পার্টস। মানুষের যে প্রাইভেট পার্টগুলো, সংবেদনশীল যে পার্টগুলো সাধারণত সরাসরি যৌন কার্যের সাথে সম্পৃক্ত, সেই জায়গাগুলোকে আগে বাদ দিতে হবে। সেখান থেকে শুরু করা যাবে না, শুরুটা হবে অন্য জায়গা থেকে। হ্যাঁ, এটাতে বলা হয়ে থাকে কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপিতে একটা কথা আছে যে হচ্ছে ইউজ ইউর ইচ এন্ড এভরি মাসল অফ দ্য বডি। সেক্সুয়াল ইন্টারকোর্সের সময় আপনার বডিতে যতগুলো মাসল আছে, যেটা যেভাবে ইউজ করা সম্ভব সবগুলো ইউজ করতে হবে। ঠিক আছে? পেনিট্রেশন পরে আর কি, সবার পরে পেনিট্রেশন। সো আপনাকে মেন্টালি প্রিপেয়ার হতে হবে। আপনার এখানে লিপসের কাজ আছে, হ্যান্ডের কাজ আছে, বা লেগ, সব মাসলের কাজ আছে। আপনার কথা বলার দরকার আছে আপনার ওয়াইফের সাথে, রিলেশনশিপটাকে নর্মাল করার জন্য তার কাছে জানতে হবে যে সে কি চাচ্ছে, কি পছন্দ করে। এই যে জায়গাগুলো আছে এবং হচ্ছে নন প্রাইভেট পার্ট গুলো দিয়ে যখন আপনি, সেটা একটা হাগ হতে পারে, একটা কিস হতে পারে, এটা ডিউরেশনটাকে বাড়াতে হবে। সেন্সেট ফোকাস মানে হচ্ছে ওই জায়গায় আপনাকে ফোকাস করতে হবে। যখন হচ্ছে একজন মানুষ ইনিশিয়েশন করছে, যখন হচ্ছে সে কিসিং এই ধরনের যে জায়গাটা শুরু করছে, ইউ নিড টু ফোকাস অন দ্যাট পয়েন্ট। যেটা এটা একটা ইভেন্ট আর কি, ইউ নিড টু এনজয় দ্যাট মোমেন্ট। এটা আপনাকে এনজয় করতে জানতে হবে। আপনার বডিতে একটা নর্মাল হাগ
সেটা অ্যাবনর্মাল কিছু না, সেই নর্মাল হার্টটাকে ফিল করতে শিখতে হবে আগে, পেনিট্রেশন পরে। আমি কি বুঝতে পেরেছি? সো এই যে জায়গাগুলোতে এটা হচ্ছে সেন্সেড ফোকাস, মানে হচ্ছে আমার যেই সবসময় মেন্টাল একটা ফোকাস ছিল যে পেনিট্রেশন এবং পেনিস ইরেকশনের ব্যাপারে, সেখান থেকে নিজের মনোযোগটাকে সরিয়ে নিয়ে আসা, মনোযোগটাকে সরিয়ে নিয়ে এসে আগে হচ্ছে আমার অন্য জায়গাগুলোকে ইনভলভ করা আর কি। ঠিক আছে, নন সেক্সুয়াল অ্যাক্টিভিটি, এবং ইট শুড বি এনজয়েবল ওয়ান। প্রত্যেকটা অ্যাক্টিভিটিকে এনজয় করতে হবে। এই এনজয়মেন্টের শুরুটা কিভাবে হতে পারে? একটা মানুষ যখন সকালবেলা ঘুম থেকে ওঠে, ওঠার পরে যখন আমি ব্রেকফাস্ট করতে বসি, তখন কিন্তু আমার একবার চিন্তা করা উচিত এই ব্রেকফাস্টটা কিভাবে তৈরি হয়েছে, কোত্থেকে এসেছে, এবং খাওয়ার সময় খেয়াল করা উচিত যে আমি এটা খাচ্ছি, এবং শুকরিয়া আদায় করা উচিত, এবং মনোযোগ দিয়ে খাওয়া উচিত আমি কি খাচ্ছি, কোত্থেকে আসছে। ঠিক একইভাবে যখন আপনি সেক্সুয়াল ইন্টারকোর্সের যেই স্টেপের কথা আমি বললাম আর কি, শুরু হচ্ছে যে জায়গাটাতে, সেই জায়গাটাতে মনোযোগ দিতে হবে। মনোযোগ দেওয়ার পরে আপনার কনসেন্ট্রেশনটা ইরেকশন থেকে নন সেক্সুয়াল পার্টে আসবে। অবশ্যই ইরেকশন হবে যখন আপনি এই ধরনের নন সেক্সুয়াল পার্টে একটা লম্বা সময় ফোর প্লে করবেন আর কি, অ্যারাউন্ড 20 মিনিটস এর মতো। ফোর প্লে অনেক কিছু হতে পারে, সেটা নিয়ে অনেক কথা আছে আর কি, সেটাতে আমি যাচ্ছি না আজকে। বাট সেই জায়গাগুলোতে কনসেন্ট্রেট অ্যাটলিস্ট 20 মিনিটস এর মতো হওয়া উচিত, কারণ একটা ফিমেল অর্গাজম অনেক পরে হয়। মেলের আপনার হচ্ছে গিয়ে বীর্যপত্র 1 মিনিট 2 মিনিট 5 মিনিটে হয়ে যেতে পারে, কিন্তু ফিমেল কখনো এরকম না, তাদের সময় লাগে। তো তাকে প্রিপেয়ার করতে হবে আপনার 20 মিনিট সময় নিয়ে। সেই প্রিপারেশনের এক পর্যায়ে এসে পেনিট্রেশন 1 মিনিট হলো, দ্যাট ফিমেল উইল বি 100% স্যাটিসফাইড। সো এখানে কিন্তু হচ্ছে এই 1 মিনিটকে 5 মিনিট 10 মিনিট 15 মিনিট, একটা ওষুধ 2টা ওষুধ 5টা ওষুধ, 1 সপ্তাহ 2 সপ্তাহ, মাসের পর মাস, ইউ শুড গেট আউট অফ দিস থিংস। ঠিক আছে? সো সেন্সেড ফোকাসের যে পয়েন্টটা, সেটা হচ্ছে আপনাকে পরবর্তী সময়ে আস্তে আস্তে সেন্ট্রালে আসতে হবে। সেটা হচ্ছে যে অর্গানিক যে পার্টগুলো আছে যেটা সেক্সুয়াল ইন্টারকোর্সের সাথে সরাসরি সম্পৃক্ত, সেখানে আসতে হবে। বাট ইট শুড বি, ইউ শুড টেক টাইম। ঠিক আছে, ইন্টারকোর্স কখনোই সঠিক অল্প সময় নিয়ে করা উচিত না, সেটা একটা টাইমিং আছে। আপনি সারাদিন ক্লান্ত হয়ে অনেক বেশি পরিশ্রম করে আপনার কোর্সগুলো টায়ার্ড পরিশ্রমী, সেই কোর্সগুলো সেই সময়টাতে আপনি ইন্টারকোর্সে যাওয়া উচিত না, একটা রেস্ট নেওয়া উচিত। সার্টেন পিরিয়ড অফ টাইম আপনার সেলগুলোকে প্রিপেয়ার করা উচিত। এবং কখনোই হেভি মিলের পর ইন্টারকোর্সে যাওয়া উচিত না, কারণ হেভি মিলের পরে আমাদের বডি সবসময় বিজি থাকে খাবারকে হজম করার জন্য। হ্যাঁ, সো এই যে খাবারকে হজম করার জন্য বডিতে অনেকগুলো এনজাইম তৈরি হচ্ছে, বডির অ্যাক্টিভিটি অন্যদিকে মনোযোগ তার এখন। সে খেয়েছেন আপনি হেভি মিল, আপনার বডি এখন খাবার হজমের দিকে, আপনার ইন্টারকোর্সের দিকে না, আপনার পেনিট্রেশনের দিকে না। সো হেভি মিলের পরে কখনো ইন্টারকোর্স করতে যাওয়া উচিত না। ইন্টারকোর্সের সাথে হেভি মিলের কমপক্ষে 2 ঘন্টা গ্যাপ থাকা উচিত। ইন্টারকোর্সের আগে আপনি পানি খেতে পারেন, জুস খেতে পারেন, একটা ফ্রুট খেতে পারেন, একটা আঙ্গুর খেতে পারেন, বা হচ্ছে গিয়ে এনিথিং হোয়াটএভার ইউ লাইক সেটা নিতে পারেন, কিন্তু ইট শুড বি হেভি মিট হওয়া উচিত না, হেভি ফুড হওয়া উচিত না। সো সেন্সেড ফোকাসটা খুবই ইম্পর্টেন্ট। এখন থেকে প্রত্যেকটা যাদের এই ধরনের সেক্সুয়াল প্রবলেম আছে বা নাই, প্রতিটা কাপড়েরই হওয়া উচিত হবে সেন্সেড ফোকাসে মনোনিবেশ করা। কখনোই হচ্ছে গিয়ে প্রাইভেট পার্ট দিয়ে শুরু করা যাবে না, সেন্সেড ফোকাস করতে হবে। প্রত্যেকটা টাচ, প্রত্যেকটা অ্যাক্টিভিটিকে ফিল করতে হবে। আস্তে আস্তে আপনার শরীরটা তৈরি হবে, আপনার মনস্তাত্ত্বিক জায়গাগুলো একটা স্টিমুলেশন পাবে, এবং আস্তে আস্তে সেই পেনিট্রেশনটা নর্মাল হবে। স্বাভাবিক যৌন কার্য যে জিনিসগুলো আপনি অনেক দিন ধরে চাচ্ছিলেন, সেগুলো সবই আস্তে আস্তে আপনার মধ্যে গ্রো করবে। সো এটা নিয়ে অনেক কম্পোনেন্ট আছে, আমি এত বিস্তারিত বললে মনে থাকবে না, শুধু একটা পয়েন্টে গেলাম আজকে। আর অনেকগুলো কম্পোনেন্ট আছে, এবং প্রত্যেকটা স্টেজে আলাদা আলাদা কম্পোনেন্ট আছে। হ্যাঁ, সাইকোসেক্সুয়াল ডিসঅর্ডারের অনেক বড় টপিক এটা, অনেক অনেক স্টাডি করার প্রয়োজন আছে এই জায়গাটাতে। কোন জায়গায় কার প্রবলেম আছে, কিভাবে তাকে সলভ করতে হবে, হ্যাঁ, কিভাবে তাকে বুস্ট আপ করতে হবে, তার প্রবলেমটাকে বুঝতে হবে কোথায় বুস্ট আপ। সেই আপনি এংজাইটি স্ট্রেস আর করেন না এই কথা বললে তো সে বুঝবে না। ভাই আপনি স্ট্রেস করেন, আমার অনেক স্ট্রেস, আমি আপনি এখন থেকে স্ট্রেস করেন না এই কথা বললে কি তার স্ট্রেস কমবে? কখনোই কমবে না। তাকে সময় নিতে হবে, তার স্ট্রেসের পয়েন্টগুলো আইডেন্টিফাই করতে হবে, তাকে ওইভাবে কাউন্সিল করতে হবে। ও নর্মাল অ্যাক্টিভিটিতে ফিরে আসবেই ডেফিনেটলি, ইনশাল্লাহ। 100% ক্ষেত্রে এটা কাজ করে, দেখিছি এখনো পর্যন্ত আমার পেশেন্টদের ক্ষেত্রে। এবং বেশিরভাগ ক্ষেত্রে ইন্টারন্যাশনাল স্টাডি আর কি, আমি আমার নিজের বানানো কোনো কথা বলছি না, এটা প্রত্যেকটা হচ্ছে কি ইন্টারন্যাশনালি রিকগনাইজড স্টাডি। হ্যাঁ, জনসন এন্ড রবার্ট হচ্ছে এই সেন্সেড ফোকাসটাকে আবিষ্কার করেছেন 1970 সালে। আমি 2021 সালে এসে বলছি, 50 বছর পার হয়ে গেছে মধ্যে। ঠিক আছে, কিন্তু বাঙালির কাছে এই খবরটা পৌঁছায়। এনিওয়ে, সো অনেক কিছু জানার আছে। সো আমরা এই নিয়ে আরো কথা বলবো, আরো অনেক ফোকাস পয়েন্টে আসবো। ইরেকটাইল ডিসফাংশন যদি অর্গানিক কজে হয়ে থাকে, সাইকোলজিক্যাল কজে হয়ে থাকে, অর্গানিক কজে কি করা যাবে। তবে যাই কিছু করা হোক না কেন, অর্গানিক হোক ইনঅর্গানিক হোক, সেটার সাথে যদি কোনো কজ থাকে না থাকে, কিন্তু মেন্টালি যে অ্যাটাচমেন্টের কথা আমি বললাম, এটা অপরিহার্য, সবার জন্য ইকুয়ালি ইম্পর্টেন্ট। খুব সুন্দর করে বলেছেন। আমি দুটি প্রশ্ন করতে চাই। দর্শক, আপনাদেরকে বলছি, আপনারা যারা সাথে আছেন, যারা পরবর্তীতে রেকর্ডেড ভার্সনটি দেখবেন, কমেন্টে আমাদের কমেন্ট বক্স কিন্তু ভরে গেছে প্রশ্ন দিয়ে বরাবরের মতোই, এবং কমেন্ট বক্সে প্রশ্নগুলো একই রকম, প্রশ্নের উত্তরগুলো দেখা যাবে যে কাছাকাছি হবে। কিন্তু আজকে যে আলোচনাটি হচ্ছে, সেই আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হচ্ছে। তো কমেন্ট গুলো আজকে নিচ্ছি না, তবে আমি জানি কেউ চলে যাবেন না, কারণ আলোচনাটি অত্যন্ত ফলপ্রসূ এবং খুবই মনোমুগ্ধকর একটি আলোচনা হচ্ছে। ইন্টারন্যাশনালি রিকগনাইজড কিছু
অজানা তথ্য আমরা জানতে পারছি। সাথে থাকুন সুপ্রিয় দর্শক। সর্বশেষে আমি একটু জানতে চাই, আমাদের কমেন্ট বক্সে আমি দেখেছি যে যারা হাজবেন্ড ওয়াইফ বিয়ের পর, হয়তো বা বিয়ের পর হাজবেন্ড বিদেশে চলে গেছেন এবং দীর্ঘদিন তারা দূরে আছেন, তাদের ক্ষেত্রে করণীয় কি, এবং তাদের ক্ষেত্রে যদি কোনো যৌন সমস্যা হয় সেক্ষেত্রে আপনার পরামর্শ কি হবে? এবং আমাদের যারা বয়োবৃদ্ধ রয়েছেন, বয়োবৃদ্ধ আমি বলবো আফটার 40, আফটার 50, এরকম যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে যৌন জীবনটা কেমন হওয়া উচিত? আপনার পরামর্শ কি? আম, এটা প্রথমে আসি যারা হচ্ছে লং ডিস্টেন্স রিলেশনশিপকে মেনটেন করছেন তাদের ব্যাপারে আর কি। হ্যাঁ, আপনি যদি গ্যালারিতে বসে থাকেন সবসময় আর ফুটবল খেলা দেখেন, আপনি যদি ভাবেন যে ফুটবল খেলায় আপনি অনেক পারফরমেন্স ভালো করবেন, তাহলে এটা রং একটা কনসেপ্ট তৈরি হলো কি আপনার মধ্যে। হ্যাঁ, আপনি ক্রিকেট খেলার মাঠেই নামেন না, ফুটবল ব্যাট নিয়ে প্র্যাকটিস করেন, আপনি ভাবতেছেন সচিনের মতো 4 পিটাবেন 6 পিটাবেন, এই ইম্পসিবল একটা ব্যাপার আর কি। সচিন যখন মাঠে নামে তো রাত দিন তার কাজই হচ্ছে ব্যাট বলে প্র্যাকটিস করা আর কি। আমি বলছি না যে সেটা আমাদের রিয়েল লাইফে এটার সাথে এটা মিল আছে, বাট এটা একটা এক্সাম্পল আর কি। লং ডিস্টেন্স রিলেশনশিপ গুলোর মধ্যে প্রবলেম হবে, কিন্তু সেই প্রবলেম গুলো যেন সিভিয়ারিটি না হয় সেটার কিছু টিপস আছে আর কি। যখনই হাজবেন্ড এবং ওয়াইফ হচ্ছে দূরে থাকছেন, আপনারা আপনাদের শারীরিক মিলনটা হচ্ছে না রেগুলারলি, হয়তো 2-3 বছর পর হাজবেন্ড আসছে, 1 মাস থেকে চলে যাচ্ছে, সেই ক্ষেত্রে আপনার মেন্টালি কানেকশনটা ধরে রাখাটা খুবই ইম্পর্টেন্ট। সেটা ভিডিও কলে হতে পারে, সেটা অডিও কলে হতে পারে, সেটা রোমান্টিক চিঠি লেখার মাধ্যমে হতে পারে, প্রতিদিন ফোন কলের মাধ্যমে হতে পারে, এসএমএস এর মাধ্যমে হতে পারে, রোমান্টিক এসএমএস, রোমান্টিক গিফট। হাজবেন্ড ওয়াইফের সাথে মেন্টাল অ্যাটাচমেন্টটাকে ধরে রাখতেই হবে। যেহেতু ফিজিক্যাল অ্যাটাচমেন্টটা হচ্ছে না, মেন্টাল অ্যাটাচমেন্টের কোনো বিকল্প নেই। আপনি যদি মেন্টাল অ্যাটাচমেন্টকে কানেকশনটাকে ডিসকানেক্ট করে দেন, ডিসকানেক্ট করার পরে যেটা হবে আর কি, আপনার ওয়াইফ আপনাকে সাথে পাচ্ছে না, সে অন্য কোথাও ইনভলভ হবে। আমি বলছি না যে সে ইনভলভ হবে, সে হয়তো চমৎকার মানুষ, হয়তো ইনভলভ হবে না, কিন্তু কেউ কেউ হতে পারে, সে রিস্ক আছে আর কি। সো সে হয়তো অন্য কারোর সাথে কথা বলবে, অন্য কারোর সাথে কমিউনিকেশন, অন্যদিকে তার কনসেন্ট্রেশন চলে যাবে। এবং আপনিও হয়তো আপনার ওয়াইফের সাথে মেন্টাল কানেকশনটা ধরে না রাখার জন্য আপনি হয়তো কোনো পর্নোগ্রাফি, অথবা পর্নোগ্রাফি সেটা নাও হতে পারে, অন্য কোনো মুভি, অন্য কোনো মেয়ে, টিকটক লাইকে অনেক কিছু এখন আছে, অনেক কিছু দেখা যায়। সো দিন পার হয়ে যায়, আপনি সারাক্ষণ হয়তো অন্য কাউকে নিয়ে চিন্তা করছেন, আপনার মনের কল্পনার ভিতরে অন্য কেউ। 3 বছর পরে আপনি দেশে আসছেন, আপনার ওয়াইফের সাথে আপনার মেন্টাল কানেকশন নাই, সেক্সুয়াল লাইফটা কখনোই ওখানে ভালো হবে না আর কি। সো যখনই গ্যাপ পড়ে যাচ্ছে, আপনার মেন্টাল কানেকশনটাকে আপনি ধরে রাখেন, সেটা যেভাবেই হোক না কেন। যা যা বললাম আর কি, এখন তো অনলাইন কানেকশন আছে, ভিডিও কলে কথা বলা যায়, আপনি প্রতিদিন নির্দিষ্ট একটা সময় আপনার ওয়াইফের সাথে রোমান্টিক গল্প করে কাটান, কথা বলেন, এসএমএস দেন, হ্যাঁ, গিফট পাঠান। এটা যেন রেগুলারিটি যেন মেনটেন হয় আর কি। প্রতিদিনই যেন আপনার ওয়াইফ জানে, কোনো না কোনো একটা সময় আপনি কল দিবেন, আপনার হাজবেন্ডও জানে যে আপনার ওয়াইফ আপনাকে মিস করছে। সেই মেন্টাল কানেকশনটাকে আপনি ধরে রাখেন, এটাই হচ্ছে গিয়ে মূল মন্ত্র আর কি। হ্যাঁ, সো আর কখনো অন্য কোথাও যেন ইনভলভমেন্টটা না আসে আর কি। রিলিজিয়াস দিক থেকে বেশি চিন্তা করবেন, আপনার ওয়াইফকে বলবেন যে রিলিজিয়ন দিকে ঝুঁকে যাওয়ার জন্য, সে যেন নামাজ কালাম বা সে অন্য ধর্মের হয়ে থাকে সেটা যেন ঠিকমতো পালন করে, আপনি আপনার ধর্মকে ঠিকমতো পালন করেন। ধর্মের দিক থেকে যদি আমরা নিজেরা স্ট্রিক্ট থাকি, সেই ক্ষেত্রে কিন্তু অন্য কোথাও ইনভলভমেন্টের সুযোগটা কম। সেক্সুয়াল পারফরমেন্সের কথা আমি বারবারই বলেছি যে অনেকের ক্ষেত্রে যেটা হয় কি, ম্যারিটাল লাইফে এরকম কিন্তু কিছু কিছু প্রবলেম আছে যে হাজবেন্ড এবং ওয়াইফ হচ্ছে মেন্টালি ডিসকানেক্টেড হয়ে তারা অন্য কোথাও ইনভলভ। কিরকম ইনভলভমেন্ট, সেটা ফিজিক্যাল নাও হতে পারে। সেটা হয়তো সে প্রতিদিন টিকটকে কোনো একটা মেয়েকে তার ভালো লাগে, সেই মেয়ের অ্যাক্টিভিটি দেখছে, তার বডি দেখছে, তার ওই ফিচার, তার ওই ফিগার তার মনের মধ্যে, চোখের মধ্যে গেঁথে আছে। সে এন্ড অফ দ্য ডে যখন বাসায় ব্যাক করছে, তার ওয়াইফের সাথে সে ইন্টারকোর্স করতে যাচ্ছে, বাট তার মাইন্ডে অন্য কিছু। আমি বারবার বলেছি, আপনার এই পারফরমেন্স আপনার হচ্ছে গিয়ে পুরোপুরি এটা মেন্টাল কানেকশনের সাথে সম্পৃক্ত আর কি। আপনি অন্য কোথাও মেন্টাল কানেকশনকে দিয়ে রাখলে, আপনি যার সাথে ফিজিক্যালি ইনভলভ হচ্ছেন, কখনোই হচ্ছে পারফরমেন্স ইকুয়াল হবে না। সো সেই জিনিসটা খুব ভালো করে খেয়াল করা উচিত। হ্যাঁ, এই ধরনের স্পেস গুলো যেন তৈরি না হয় আর কি। সেই স্পেস গুলো যেন তৈরি হওয়ার সুযোগ হাজবেন্ড ওয়াইফকে দেওয়া উচিত না, ওয়াইফ হাজবেন্ডকে দেওয়া উচিত না। আপনারা উচিত হবে সবসময় হচ্ছে গিয়ে ভার্বাল কমিউনিকেশন আর কি। হ্যাঁ, খুব বেশি কিছু না। হ্যাঁ, অফিস থেকে এসে একটু পাশে বসে থাকা, কথা বলা, অনেক কিছু আছে এর মধ্যে। সবসময় ইন্টার করছি সবকিছু তা তো না। মেন্টাল কানেকশন ধরে রাখার জন্য তো একটু স্লাইটেস্ট একটা হাগ অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি গুরুত্ব বহন করে। কিন্তু আপনি দীর্ঘদিন ধরে তার সাথে কোনো কানেকশন নাই। সো এই যে কথাগুলো বললাম যে ফরেন কানেকশনের ক্ষেত্রে এই ধরনের অ্যাক্টিভিটি গুলোর ক্ষেত্রে খেয়াল করা, ডক্টর রুমি। আর আরেকটা কোশ্চেন করেছিলাম, আমি অনেক কথা বলেছি, ওইটা কি ছিল? আরেকটা প্রশ্ন ছিল আমাদের, যারা অ্যাবাভ 40 or অ্যাবাভ 50 যারা কাপল রয়েছেন, তাদের ক্ষেত্রে আপনার কি পরামর্শ? তাদের ক্ষেত্রে হয় কি, আপনার যখন অ্যাবাভ 40 হয়ে যায়, অ্যাবাভ 40 খুব একটা এইজ আমি বলি না আর কি। অ্যাবাভ 40 ক্ষেত্রেও সে যথেষ্ট ইয়াং আর কি। সেক্সুয়ালি যদি একজন মেল স্পেসিফিক্যালি 40 এইজ মানে হচ্ছে এখন সে পিকে আছে আর কি। হ্যাঁ, যদি আমরা ধরে রাখি যে 25-এ তার যে পারফরমেন্স ছিল, 40-তে এসে 15 ইয়ার্স এর কারণে হয়তো তার 5% বা 10% তার পারফরমেন্সটা কমতে পারে আর কি, সেই সম্ভাবনা থাকে। কিন্তু সেটাকেও বুস্ট আপ করার জন্য তখন এটা টেকনিকটি আলাদা আর কি। কারণ হচ্ছে ওরা কম্পারেটিভলি ইয়াং লোকের শরীরে যে হরমোনের ইয়াটা থাকে, প্রোডাকশনটা থাকে আর কি। হ্যাঁ, এবং মেন্টাল যে স্ট্রেংথ থাকে সেটা কিন্তু বয়স বাড়ার সাথে সাথে সেই অ্যাক্টিভিটিগুলো একটু কমে আর কি। সেই প্রপোর্শনালি হচ্ছে তার সেক্সুয়াল পারফরমেন্সটা একটু কমবে, একটু মেনে নিতে হবে নাম্বার ওয়ান। হ্যাঁ, পারফরমেন্সটা আগে থেকে যে একটু কমলো, সেটা যদি 20 মিনিট থেকে মানে 15 মিনিটসে নেমে থাকে, এটা নর্মাল। এটাকে তাকে বিশ্বাস করতে হবে না, আমি ঠিক আছে, ভালো আছি। হ্যাঁ,
কিন্তু যে কমুক বা বাড়ুক সেটাকে এনজয় করতে হবে আর কি, সেই সময়টাকে যেন সে তাৎপর্যপূর্ণ হয় আর কি, সেটা খুবই ইম্পর্টেন্ট। তার অর্গানিক কজগুলো খুঁজতে হবে। এবং আমি যে বললাম যে ওয়াইফের সাথে কানেকশনকে ধরে রাখার জন্য অনেকগুলো ওয়ে আছে, সেই ওয়েগুলোকে রেগুলারলি হচ্ছে গিয়ে মানে অ্যাপ্লিকেশন করতে হবে। এটা মনে মনে শুনে বসে থাকলে হবে না, সত্যিকার অর্থে অ্যাপ্লিকেশন করতে হবে। আমি যা যা বললাম, আপনার নিজের কাছে আর নতুন টেকনিক থাকতে পারে, সেই টেকনিকগুলো আপনি ফলো করতে পারেন, কিন্তু কানেকশনটাকে সবসময় উজ্জীবিত রাখা আর কি। হ্যাঁ, মেন্টাল কানেকশনের ক্ষেত্রে যত গ্যাপ পড়বে, সেক্সুয়াল লাইফের পারফরমেন্সে তত গ্যাপ পড়বে, তত অনীহা তৈরি হবে আর কি। এবং অনীহা তৈরির ব্যাপারে হচ্ছে ফিমেলদের ক্ষেত্রে অনেক বেশি থাকে, সেটা নিয়ে আরেকটা সেশন হতে পারে আর কি। এটা অন্য একটা ডিসঅর্ডারের অংশ। পরবর্তী সময় কখনো সময় পেলে আমি সেই ব্যাপারে আলোকপাত করবো হয়তো আর কি। আর অনেক কথা বলা আছে। এনিওয়ে, আমরা চাইবো আসলে আপনার যে অনেকগুলো কথা বলার আছে সেগুলো শুনতে চাইবো আমরা অবশ্যই। আমাদের এটি একটি ধারাবাহিক আয়োজন এবং এই ধারাবাহিক আয়োজনে আমরা আপনাকে আরো যুক্ত করতে চাইবো। আপনি সময় বের করবেন আশা করছি। আমার দর্শকদের জন্য আজকে কিন্তু ঘন্টা বেজে গেছে, আজকে চলে যেতে হবে আমাদেরকে। তো খুবই ফলপ্রসূ একটি আলোচনা, সত্যি বলতে আপনি উপহার দিয়েছেন দর্শকদের পক্ষ থেকে, মেডিটক আমার ডাক্তারের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ডক্টর রায়হান, এবং এসকে ফার্মাসিউটিক্যালকে ধন্যবাদ জানাচ্ছি। ভ্যালেন্টিন নামটি আজকে নেওয়া হয়নি, কারণ ভ্যালেন্টিন নামটি লাল লাল হরফে বড় করে লেখা আছে। ভ্যালেন্টি শো এটা আমাদের, ভ্যালেন্টি আমাদের নলেজ পার্টনার। তো এসকে ফার্মাসিউটিক্যালকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, এবং আমি ডাক্তার তামান্না মাহমুদ উর্মি ছিলাম আপনাদের সঙ্গে। জানি না আজকে আমার উপরে আপনারা ক্ষিপ্ত হয়েছেন কিনা, কমেন্ট বক্সে অনেক কমেন্ট ছিল, কমেন্ট গুলো নেওয়া হয়নি সেজন্য। তবে আপনাদের ভালোর জন্যই আসলে ইন্টারাপ্ট করিনি আমি ডক্টর রায়হানকে, কারণ খুবই সুন্দর করে উনি বেশ কিছু না বলা কথা বলেছেন, যেগুলো জানা দরকার, যেগুলো আমি চাইছিলাম আমার দর্শকরা জানুক। ধন্যবাদ সবাইকে। পরবর্তী পর্বগুলোতে একই রকম ভাবে সাথে থাকবেন। আমি বিদায় নিচ্ছি আজকের মতো এই পর্ব থেকে। আসসালামু আলাইকুম, শুভরাত্রি। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।